নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন রাজদেবী 2.0 অরিজিনালসের মেজর সাব সিরিজের গল্প ডার্ক ম্যাটার। গল্পের লেখক অরিন্দম ব্যানার্জি। ইতিমধ্যেই আপনারা অরিন্দম ব্যানার্জির লেখা গল্প আমাদের চ্যানেলে শুনেছেন। যদি এখনও না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনে নেবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসি এরকমই ভালো ভালো টান টান থ্রিলার গল্প। তাহলে সেগুলো উপভোগ করার জন্য অবশ্যই আগে সাবস্ক্রাইবটা করে ফেলুন, কারণ আপনারা কিন্তু অনেকেই গল্প শোনেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আসলে আপনাদের জন্য সাবস্ক্রিপশনটা কিন্তু ফ্রি, তবে এটা আমাদের সাহস যোগায়, অনুপ্রেরণা দেয় নতুন নতুন আরও ভালো ভালো কাজ আপনাদের উপহার দেওয়ার। তাহলে চট জলদি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিন, তাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অবশ্যই আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি সন্তু। আংশিক গল্প পাঠে রৌনক, মেজর সাবের চরিত্রে শ্রী দেবাশিস সেনগুপ্ত। তাহলে বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প রাজদেবী 2.0 অরিজিনালস থেকে মেজর সাব সিরিজের গল্প ডার্ক ম্যাটার। 2019 উইমিয়াকন, সাইবেরিয়া। অনন্ত বিস্তৃত ধবধবে সাদা বরফের আস্তরণে গোটা শহর ঢেকে রয়েছে। শহরের অন্যত্র জনমানুষ ঠান্ডার সাথে এই বিষম এবং প্রবল লড়াইয়ে নিজেদের কিছুটা হলেও মানিয়ে নিতে পেরেছে। কিন্তু একটা বিশেষ অংশ আছে শহরের একদম পশ্চিম প্রান্তে, যেখানে কোনো জনমানুষ দেখা যায় না। তবে মানব সভ্যতা যে এখানে পৌঁছেছে তার প্রমাণস্বরূপ একটা মৃত অট্টালিকা বরফের ওপর অনেক কষ্টে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর চারিদিকে কিছুমাত্র নেই। বরফের এই মরুভূমিতে কান পাতলে কেবল নীরবতা শোনা যাবে। হঠাৎ একজন লোককে দেখা গেল। লোকটা কোথা থেকে সেখানে এলো তা বোঝা গেল না। বরফের ঘন গভীর চাদরের ওপরে খুব কষ্টে হেঁটে আসছে সে। না, একজন নয়, পিছনে আরেকজনও আছে। সে আরো দ্রুত হাঁটার চেষ্টা করছে। পেছনের ব্যক্তির হাতে ধারালো কিছু একটা রয়েছে। বুঝতে অসুবিধা হয় না পেছনের লোকটা সামনের লোকটাকে ধাওয়া করছে, আর এই দুজনের উপরেই নজর রেখেছে তৃতীয় একজন। এই লোকটা দাঁড়িয়ে আছে ওই মৃত অট্টালিকার ছাদে। বিকালে পড়ন্ত সূর্যের রোদ এসে পড়েছে ওই লোকটার মুখে। কিছুটা আগেও এরা কেউ ছিল না। এখন এই দিগন্ত বিস্তৃত তুষার মরুভূমি নির্বাক চলচ্চিত্রের এক রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। হঠাৎ একটা বিকট শব্দ, ঐতিহাসিক সেই নিস্তব্ধতা নিমেষের মধ্যে চুরমার হয়ে গেল। ধারালো অস্ত্র হাতের ব্যক্তিটি মাটিতে লুটিয়ে পড়ল। লাল রক্তে ভিজে গেল বরফের চাদরের বেশ কিছুটা অংশ। অট্টালিকার ছাদ থেকে ভেতরে চলে গেলেন তৃতীয় ব্যক্তি, বন্দুকটাকে সঙ্গে নিয়ে। মেজর আঙ্কেল যে এভাবে আমাদের সাথে আসবে ভাবতেই পারিনি। আজ শহরে বিখ্যাত ম্যাজিশিয়ান মিস্টার সিক্রেট এসেছেন। গোটা পৃথিবীতে এই লোকটার নাম। আজ অবধি নাকি এই লোকটার মুখ কেউ দেখেনি। কালো রঙের একটা মুখোশ পরে ম্যাজিক দেখান ভদ্রলোক। শুধু তাই নয়, এনার সম্বন্ধেও কেউ কিচ্ছু জানে না। কোন দেশের লোক কী ভাষায় কথা বলে কিচ্ছু না। মাঝখানে সোশ্যাল মিডিয়াতে এসেছিল যে তিনি নিজের ফেস রিভিল করবেন। তারপর কিছু লোক সেই মুখোশ খুলে ভিডিও করে জানালো তারাই আসলে মিস্টার সিক্রেট। সিক্রেটের পিআর টিম স্পষ্ট ভাষায় জানিয়ে দিল জাদুকরের কোনো নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। যারা এসব করেছেন তারা প্রত্যেকে বিভৎস রকমের ফেক। জানি না লোকটা ভণ্ড নাকি আদতেই একজন দারুণ মাপের জাদুকর, কিন্তু এই সোশ্যাল মিডিয়া যুগে লোকটা নিজেকে গোপন এভাবে করে রেখেছে, এটাই ভীষণ আশ্চর্যের। প্রবুদ্ধদা বলেছিল লোকটা নাকি ভয়ঙ্কর লেভেলের সম্মোহনী বিদ্যা জানে।
চোখের দিকে তাকিয়েই নাকি হিপনোটাইজ করে দিতে পারে। প্রবুদ্ধদা হলো আমার পিস্তুত দিদির হাজব্যান্ড, পেশায় একটি বেসরকারি কলেজের ফিজিক্সের প্রফেসর। আমি তাকে দাদা বলেই ডাকি। এই প্রবুদ্ধদাই মিস্টার সিক্রেটের কলকাতায় আসার খবর শুনে চটজলদি 3টে পাস কোত্থেকে যেন জোগাড় করে, তার জন্য, দিদির জন্য আর আমার জন্য। কিন্তু দিদির কোনো এক টিভি শো এর ফাইনাল এপিসোড ওই দিন হওয়ায় আমাদের রিজেক্ট করে। মাকেও কোনো রকমে রাজি করাতে পারি না। মায়ের ওই বিষয়ে কোনো রকম আগ্রহই নেই। কি করা যায় বলতো আয়ুষ? অনেক কাঠখড় পুড়িয়ে 3টে পাস জোগাড় করলাম, দুজন গেলে এখন বিশ্রী একটা ব্যাপার হবে। এই তুই মেজর আঙ্কেলকে একবার বলে দেখ না, যায় কিনা। আঙ্কেল যাবে তাহলেই হয়েছে। তবুও পেইন্ট এক্সিবিশন বা ফটো এক্সিবিশন হলে ভেবে দেখা যেত। আহা, তুই একবার বলেই দেখ না। সে তুমি এত করে বলছো যখন বলবো, কিন্তু বিশেষ লাভ হবে বলে মনে হয় না। কিন্তু যেটা হলো তাতে আমি তো প্রচণ্ড বিস্মিত হয়ে গেলাম। আঙ্কেল একেবারে রাজি, কোনো প্রশ্নও করল না। এমনিতেই ভীষণ গরম, তার উপরে আজ সন্ধ্যাবেলায় গাছের পাতাটুকুও নড়ছে না। নেতাজি ইন্ডোর অবধি পৌঁছতে পৌঁছতে আমরা পুরো স্নান করে গেছি। আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন শো শুরু হতে আধ ঘন্টা মতন সময় বাকি রয়েছে। এর মধ্যেই বেশ ভিড় হয়ে গেছে। আমরা ভিড় ঠেলে একদম সামনের রোতে চলে গেলাম। আরে এই প্রবুদ্ধ, এটা কি করেছো? ওরে বাবা, এ তো একেবারে সেলিব্রিটি রো। ভাবলাম এরকম সুযোগ আর পাবো না, যখন দেখবো সেরা জায়গা থেকেই দেখবো। ভাবুন যদি আপনি এখন না আসতেন কি বাজে ব্যাপারটাই না হতো। এই আয়ুষ শুরু থেকেই বলে যাচ্ছে আঙ্কেল আসবে না, আঙ্কেল আসবে না। আচ্ছা, তাই নাকি? বলেছিলি আঙ্কেল আসবে না? হ্যাঁ, কেন রে বেটা? হ্যাঁ, আমি আসবো না কেন? সিক্রেট এলেন। লোকটা এতটা লম্বা নাকি পায়ে কিছু লাগিয়েছিলেন বোঝা যায় না। প্রচণ্ড রোগা, গায়ে কালো রঙের যে পোশাকটা তাকে ইংলিশে বলে ক্লোক, আর মুখে সেই পরিচিত মাস্ক। একটার পর একটা ম্যাজিক দেখাচ্ছেন আর হাততালিতে চারিদিক ফেটে পড়ছে। শো যখন মাঝপথে তখন ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। আঙুলের ইশারায় ভদ্রলোক একজনকে ডাকলেন। একজনকে বলা ভুল, মানে মেজর আঙ্কেলকে ডাকলেন। আমি পাশে তাকিয়ে দেখি আঙ্কেল উঠে দাঁড়িয়েছেন। আঙ্কেলের চোখগুলো ঠিক স্বাভাবিক লাগছে না। জাদুকর তাকে মঞ্চে আসতে বললেন। আঙ্কেল দেখি মন্ত্রমুগ্ধের মতন স্টেজে উঠে গেলেন। এরপর যেটা ঘটল সেটাতে আমরা সত্যিই তাজ্জব হয়ে গেলাম। আঙ্কেলকে আঙুলের ইশারায় হাওয়ায় তুলে দিলেন সিক্রেট। আঙ্কেলের ওই ভারী শরীরটা দেখে মনে হলো যেন ওজন শূন্য হয়ে গেছে। আঙ্কেল হাওয়ায় ভাসছেন, আর সেই দৃশ্য দেখে গোটা স্টেডিয়াম উন্মাদনায় চিৎকার করে উঠল, হাততালি দিয়ে উঠল। সত্যি বলতে কি, আমার নিজেকে খুব অপ্রস্তুত বোধ হচ্ছিল। প্রবুদ্ধদাকেও দেখে মনে হলো তারও ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। কিছুক্ষণ পর আঙ্কেলকে নামিয়ে দিল। আঙ্কেল হেঁটে এসে আবার আমাদের পাশে বসল। আমি তার দিকে তাকিয়ে দেখি এখনও সেরকম দৃষ্টি। শো শেষ হল, আমরা উঠলাম। শো থেকে বেরোনোর সময় দেখলাম আঙ্কেলের দৃষ্টি স্বাভাবিক হয়েছে, কিন্তু ভীষণ গম্ভীর। মনে মনে কি একটা হিসেব যেন কষে যাচ্ছে আঙ্কেল। আমরা এক্সিটের দিকে হাঁটছি, এমন সময় একটা হোমরা চোমরা সাহেব আমাদের রাস্তা আটকে দাঁড়ালো। সিক্রেট ওয়ান্টস টু মিট ইউ। লোকটা আমাদের পথ দেখিয়ে একটা ঘরের দিকে নিয়ে গেল। আমাদের বাইরে দাঁড়াতে বলে নিজে ভেতরে চলে গেল। তারপর বাইরে এসে আমাদের ভিতরে যেতে বলল। কেন জানি না বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখি ভদ্রলোক চেয়ারের উপরে আমাদের দিকে পেছন ফিরে বসে আছেন। আসুন। আপনি বাঙালি? আমি যে কি সেটা এখন নিজেই ভুলে গেছি। পরিচয় নাম গোপন করতে করতে আমি নিজের কাছেও একটা সিক্রেট। ভদ্রলোক আমাদের দিকে ফিরলেন ঠিকই, কিন্তু মুখে এখনো সেই পরিচিত মাস্ক। কেমন আছেন মেজর? আমি কিন্তু আপনার বড় ফ্যান। আপনি আমার উপর রেগে আছেন তাই না? দেখুন, আপনার ভাইপোটি আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। আমি কিন্তু ভয় পাচ্ছি। আপনি আমাদের ডেকেছেন কেন? ওই যে বললাম, আমি আপনার ভক্ত।
ফ্রন্ট রোতে আপনাকে দেখে স্টেজে ডাকার লোভ সামলাতে পারলাম না। কিভাবে চিনলেন আপনি আমাকে? আপনাকে কে না চেনে বলুন দেখি? আপনি মেজর বিনোদ ঘোষাল। কত বড় বড় ক্রিমিনালদের শায়েস্তা করেছেন। রিটায়ার করার পরেও এখনো তো বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন। কিন্তু দেখুন না, আজ কিরকম আমার এক ডাকে শিশুর মতো স্টেজে চলে এলেন। হঠাৎ দেখলাম আঙ্কেল উত্তেজিত হয়ে গেল। এমনিতে আঙ্কেল প্রচণ্ড ঠান্ডা মাথায় থাকে, কিন্তু কেন জানি না আঙ্কেল মেজাজ হারালো। আরে এই কে বুড়ো রে? হ্যাঁ, কে বুড়ো? হ্যাঁ, কে বুড়ো? অনেক কষ্টে আমরা আঙ্কেলকে ধরে বের করলাম। বেরোনোর সময় শুনতে পেলাম, আমার মন বলছে আবার দেখা হবে। ভালো থাকবেন মেজর। স্পেস রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া, বেঙ্গালুরু। মিটিং সেরে কনফারেন্স রুম থেকে বেরোলেন বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী শেখর চ্যাটার্জি। আজ তার মেজাজ খুব একটা ভালো নেই। বাড়িতে মা অসুস্থ, কিন্তু আজ এই মিটিংটাতে তাকে আসতেই হতো। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তার স্ত্রী। হ্যালো, মায়ের শরীরটা খুব খারাপ করছে, তুমি শিগগির চলে এসো। তুমি ডাক্তারকে ফোন করেছো? হ্যাঁ, উনিও আসছেন, তুমিও তাড়াতাড়ি এসো। বিজ্ঞানী হন্তদন্ত হয়ে ছুটলেন। পার্কিংয়ে তার গাড়ি রাখা ছিল। তিনি গাড়িতে করে তার বাড়ি গিয়ে পৌঁছালেন। বাড়ি গিয়ে বেল বাজাতেই তার স্ত্রী দরজা খুলে দিতেই তিনি হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়লেন। কিন্তু বাড়িতে ঢুকে যে জিনিসটা তিনি দেখলেন, তাতে এক মুহূর্তের জন্য হলেও শরীরের সমস্ত রক্ত যেন মাথায় এসে জড়ো হলো। তার মা ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছে। What kind of joke is this? স্যার, সেন্টারে ব্লাস্ট হয়েছে, শীঘ্রই আসুন। কি কি বলছো তুমি? স্যার, ব্লাস্ট, আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। ক্যারাটে ক্লাস থেকে ফিরে এসে দেখি বৈঠকখানার সোফায় প্রবুদ্ধদা বসে রয়েছে। নেতাজি ইন্ডোরের ঘটনার পর থেকে মেজর আঙ্কেল কেমন যেন গম্ভীর হয়ে আছে। আমি সাহস পাইনি, তবে প্রবুদ্ধদা দু একবার ম্যাজিকগুলোর ব্যাপারে আঙ্কেলকে প্রশ্ন করেছিল। আঙ্কেল উত্তর দেয়নি। প্রবুদ্ধদার কিছু তফাতে আঙ্কেলও বসে রয়েছেন। তাদের সামনে টিভিতে একটা ইংরেজি নিউজ চ্যানেল খোলা। যে খবরটা হচ্ছিল তড়িঘড়ি শেষ হয়ে একটা নতুন খবর এলো, যেটা শুনে আমরা প্রত্যেকেই শকড হয়ে গেলাম। বেঙ্গালুরুর স্পেস রিসার্চ সেন্টারে ব্লাস্ট হয়েছে। বিজ্ঞানী ও স্টাফ মিলিয়ে মৃত্যুর সংখ্যা 14 আর 45 জন গুরুতরভাবে জখম। কিভাবে এই ব্লাস্ট জানা যায়নি। প্রাথমিক অনুমান এটা একটা নাশকতার ঘটনা। এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি। ঘটনাটা দেখে মনটা খারাপ হয়ে গেল। যারা চলে গেল তারা তো সব আমাদের দেশের এক একটা সম্পদ। তাদের অনারে হয়তো এখন ছুটি ঘোষণা হবে, পতাকাও অর্ধনমিত থাকবে। কিন্তু দেশের যে অপূরণীয় ক্ষতিটা হলো, যারা এসব ঘটনাগুলো ঘটায় তারা কতটা বিকৃত মনের মানুষ। এসব করে কি পায় তারা? আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় কিন্তু বেশ কিছু বছর ধরে একটা টেনশন তৈরি হয়েছে। সাইবেরিয়ার ঘটনাটা 5 বছর হয়ে গেল। ওখানেও নির্মমভাবে 8 জন বিজ্ঞানীকে মেরেছে। জানা গেছে ডার্ক ম্যাটার সংক্রান্ত একটা ফর্মুলা চুরি হয়েছে। বেজিংয়েও এমন কিছু একটা ঘটেছে। ওখানে তো শুনলাম একটা দল ঢুকে অ্যাটাক করেছে। ইন্টারেস্টিংলি কোনো জঙ্গি গোষ্ঠী নিজেদের দোষ স্বীকার করছে না। আমার মনে হয় এই ঘটনাটাও তারই একটা অংশ। না হওয়ার কিছু নেই, বাট দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই অনলি সায়েন্টিস্টস এন্ড রিসার্চ সেন্টার্স। হ্যাঁ, ওটাই আশ্চর্যের। হয়তো বড় কিছু প্ল্যান করেছে এরা। এখন প্রশ্ন হচ্ছে এরা কারা? ইন্টারন্যাশনাল সিকিউরিটি ব্রিচ করে এরা এই বড় বড় সেন্টারগুলোতে ঢুকছে কিভাবে? আচ্ছা আঙ্কেল, আজ উঠি। আয়ুষ, উঠলাম রে। এখন মনটা খারাপ হয়ে গেল। তোর দিদি তোর জন্য পেস্ট্রি পাঠিয়েছে, নিজের হাতে বানিয়েছে।
ফ্রেশ থাকতে থাকতে খেয়ে নিস। প্রবুদ্ধদা এই বলে চলে গেল। দিন সাতেক প্রবুদ্ধদার আর দেখা পাওয়া গেল না। ব্যস্ত মানুষ, কিন্তু আমাদের খুব ভালোবাসে, আঙ্কেলকে ভীষণ শ্রদ্ধা করে। এই মানুষটার সব বিষয়ে প্রচুর জ্ঞান। তার মাঝামাঝি চেহারা, মাঝারি গড়ন, দেখলে খুব গোবেচারা লাগলেও তার জ্ঞান অনেকের থেকে অনেক বেশি। তাই আঙ্কেল ও প্রবুদ্ধদাকে খুব পছন্দ করেন, সেটা তার হাবভাবে আমি বুঝি। এর মধ্যে আর একটা ব্যাপার ঘটেছে। দিন তিনেক আগে প্রচণ্ড গরম, ওভারহিটের জন্য দিন 15 ইউনিভার্সিটি ছুটি ঘোষণা করেছে। সেদিন বাড়িতে কেউ ছিল না। মা, বাবা, দাদারা সব নেমন্তন্ন খেতে গেছিল। আমি আর আঙ্কেল যাইনি। আমি যাইনি কারণ এই গরমে দুপুরে বাইরে ভুরিভোজ করার কোনো রকমের ইচ্ছে সেদিন আমার ছিল না। সোফায় শুয়ে কানে হেডফোন দিয়ে সফট কিছু একটা শুনছিলাম। বিভিন্ন রকম কথা ভাবতে ভাবতে আর গান শুনতে শুনতে একটু চোখটা লেগে এসেছিল। কলিং বেলের শব্দে ধর্মড়িয়ে উঠে বসলাম। খেয়াল হলো বাড়িতে কাজের মাসিও আসেনি। আর আঙ্কেল কলিং বেলের শব্দ শুনতে পেয়েছেন কিনা সেটাও বোঝা মুশকিল। তিনি ভেতরে নিজের ঘরে কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত আছেন। সবাই বেরিয়ে যাওয়ার পর থেকে তিনি বাইরে আসেননি। অগত্যা আমাকেই উঠে যেতে হলো। দরজা খুলে দেখি একজন লোক, এই গরমেও গায়ে কোট টাই পরে দাঁড়িয়ে আছেন। বয়স অনুমান 50-এর কিছুটা বেশি, উচ্চতা 5.5 ফুটের বেশি নয়। এক নজরেই বেশ বোঝা যায় ভদ্রলোক বাঙালি নন। তার সাদা রুমালটা দিয়ে ঘন ঘন কপালের ঘাম মুছছেন। হ্যালো, এটা কি মেজর ঘোষালের বাড়ি? আমি জে স্বামীনাথন, হোম মিনিস্টারের ডিপার্টমেন্ট থেকে এসছি। ক্যান আই মিট মেজর নাও? এখন দেখা করতে পারি মেজরের সঙ্গে? আরে আইয়ে আইয়ে। কখন মেজর আঙ্কেল আমার পেছনে এসে দাঁড়িয়েছেন টের পাইনি। আয়ুষ, স্যারের জন্য কিছু ঠান্ডা নিয়ে আয়, আর হ্যাঁ, কটা মিষ্টি। আমার একটু বিরক্তই লাগলো, তবুও আঙ্কেলের আদেশ যখন। ফ্রিজ থেকে একটা গ্লাসে লিমকা আর একটা প্লেটে 3-4 রকমের বেশ কয়েকটা মিষ্টি সাজিয়ে আনলাম। ঘরে এসে দেখি মেজর আঙ্কেল এসিটা চালিয়েছে, 24-এ চলছে। দিনের বেলায় বাড়ি থাকলে গরমে টকবক করে ফুটলেও এসি রিমোটে হাত অবধি দিতে দেয় না আঙ্কেল। আর এখন যাই হোক, সেন্টার টেবিলটাতে খাবারের জিনিসগুলো রাখলাম। এত কিছুর দরকার ছিল না। না না, এসব কি আর করেছি, আসলে আজ বাড়িতে কেউ নেই বলে বিশেষ কিছু আয়োজনই করতে পারলাম না। তারপর কলকাতায় আসারও তো বিশেষ চান্স পান না আপনি। নিন নিন, এই কটা মিষ্টি খেয়ে নিন। ভদ্রলোক দেখলাম কিছু না বলে দিব্যি প্লেট তুলে সব কটা মিষ্টি খেয়ে নিলেন। খাওয়া হলে পরে প্রায় ঢকঢক করে লিমকাটাও খেয়ে নিলেন। আঙ্কেল দেখলাম আমার দিকে চোখ টিপে হাসছে। ফ্যান্টাস্টিক, কলকাতার মিষ্টি, আহা, কোনো কম্প্যারিজনই হয় না। এবার বলুন তো, আমাকে কি প্রয়োজন? ভদ্রলোক দেখলাম আমার দিকে একবার তাকালেন। বোধহয় তিনি আমার সামনে বলতে দ্বিধাবোধ করছেন। তার মনের কথা বুঝতে পেরে আঙ্কেল বললেন, আপনি ওর সামনে দিব্যি বলতে পারেন, ও আমার ভাতিজা। আসলে ব্যাপারটা কনফিডেন্সিয়াল তো, দ্যাট ইজ ওয়াই। না না, আপনি বলুন বলুন। আমি ইন্ডিয়ান সরকারের তরফ থেকে একটা প্রপোজাল আপনার কাছে নিয়ে এসেছি। বেঙ্গালুরুর ইনসিডেন্টটা আপনি নিশ্চয়ই শুনেছেন। ইয়েস। দেখুন, যারা গেছে তারা তো আর ফিরে আসবে না। ক্রিভেল শোনালেও গভর্নমেন্ট তাদের যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা যে জিনিসটার ওপর কাজ করছিল সে জিনিসটা চুরি হয়েছে। একটু বুঝিয়ে বলি আপনাকে। ডার্ক ম্যাটার নিয়ে একটা গুরুত্বপূর্ণ রিসার্চ চলছিল। কি সেই রিসার্চ, তার সম্পর্কে আপনি যদি জানতে চান, এই 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 ফাইলটাতে সংক্ষেপে লেখা আছে। হামলাটা হয়েছে অত বড় ইনস্টিটিউশনের ঠিক ওই অংশটাতে, তাও বাইরের দিকটায়, আউটসাইডে। সেন্ট্রাল ল্যাবে কিছু হয়নি। সব কিছু ঠিকঠাক করে যখন ল্যাবে যাওয়া হয়, ল্যাবের কম্পিউটার ঘেঁটে জানা যায় একটা বিশাল অংশের ডেটা ক্লোন করা হয়েছে। এত সিকিউরিটি ভেদ করে ক্রিমিনালরা ভেতরে গেছে, এরকম একটা ভয়ানক ব্লাস্ট ঘটিয়েছে এবং ভেতর থেকে ডেটা ক্লোনও করেছে। যে ডেটা ক্লোন হয়েছে
উই আর অ্যাফ্রেড কোনো ভুল হাতে বা আমাদের শত্রু রাষ্ট্রগুলোর হাতে পড়লে ভয়ানক কিছু একটা হতে পারে। আপনারা ট্র্যাক করতে পারেননি কোন ডিভাইস থেকে আর কোথা থেকে করা হয়েছে এটা? এটাই তো সবচেয়ে আশ্চর্যের বিষয়। দেশের সবচেয়ে বড় বড় সাইবার এক্সপার্টরাও কিছু বের করতে পারছে না। তো আপনি আমার কাছ থেকে কি চান? আমাদের দেশের সেরা ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো কাজ করছে, কিন্তু হোম মিনিস্টার ব্যক্তিগতভাবে চান আপনি এর প্যারালাল একটা ইনভেস্টিগেশন করুন। আপনার কীর্তিকলাপের সব খোঁজ সরকার রাখে। আমরা জানি আপনি আপনি কি করতে পারেন। ওয়েল, আমি একজন সামান্য রিটায়ার্ড মেজর। আমি আর কি করব বলুন? আপনাদের বড় বড় বিশেষজ্ঞরাই যখন পারছে না, তখন আপনার আন্তর্জাতিক মাফিয়া আন্ডারওয়ার্ল্ড ডনদের সম্পর্কে অনেক জানা আছে। ইউ আর নলেজেবল। ক্রিমিনাল ওয়ার্ল্ড আপনাকে ভয় পায়। আপনাকে সমস্ত রকম সহযোগিতা আমরা করব। আসলে আমাদের দেশের এজেন্সিগুলোর ওপর আমাদের ভরসা আছে, কিন্তু বাট জানেনই তো বিভিন্ন প্রোটোকল আছে, আর প্রসিডিওরগুলো কতটা টাইম টেকিং। আমরা এতটা লেট করতে চাইছি না। ওয়েল, আমাকে একটু সময় দিন। আমার ভাবতে একটু সময় লাগবে। আপনি ভাবুন না, থিঙ্ক অ্যাবাউট ইট, টেক ইউর টাইম। কিন্তু একটু 3 দিনের মধ্যে, উইদিন 3 days আমাকে জানাবেন। এই নিন, এই নিন আমার কার্ডটা, এই নাম্বারে জানাবেন। হ্যাঁ, আমি 3 দিন পর ফিরে যাব। হ্যাঁ, আজ উঠি। ওকে। যাওয়ার সময় ভদ্রলোক আমাকে এক গাদা প্রশ্ন করে তবে বেরোলেন। আমি কি করি, খেলাধুলা করি কিনা, এমনকি গার্লফ্রেন্ড আছে কিনা সেটাও জিজ্ঞেস করতে বাকি রাখলেন না। প্রশ্ন পর্ব শেষ করে তার কালো অ্যাম্বাসেডর গাড়িটায় উঠে চলে গেলেন। সেই সময় যে আমার মনে কীরকম অনুভূতি হচ্ছিল বলে বোঝাতে পারবো না। আনন্দ, সাসপেন্স, রাগ সব একসাথে। আনন্দ আর সাসপেন্স এই কেসটাকে ঘিরে, আর এমন একটা কেস আঙ্কেলের হাতে এসেছে, স্বয়ং ভারত সরকার আঙ্কেলের মক্কেল, এটা ভেবেই আমার আনন্দ হচ্ছিল। সাসপেন্সের কারণ, আঙ্কেল রিটায়ার করার পরে যেসব কেস নিয়ে কাজ করেছে সবগুলোর থেকেই এটা আলাদা। এটায় বড় মাফিয়াদের হাত থাকতে পারে, তার মানে বিপদ অনেক বেশি। আর রাগের কারণ, আঙ্কেলের তো এই বিষয়টা নিয়ে ভাবাই উচিত ছিল না। আমি আঙ্কেলের জায়গা থাকলে তো কখন হ্যাঁ বলে দিতাম। সেই জন্যেই তো তুই আঙ্কেলের জায়গায় নেই। ঘটনাটা ঘটার 3-4 পর প্রবুদ্ধতা আশায় তাকে মনের কথাটা বলেছিলাম। সে এরকম একটা জঘন্য উত্তর দিল। আঙ্কেল কেসটা নিয়েছে। একদিন পরেই ফোন করে জানিয়ে দিয়েছিলেন আঙ্কেল যাচ্ছে বেঙ্গালুরু। তাকেই সি অফ করতে প্রবুদ্ধদা ওর গাড়িটা নিয়ে এসেছে, আর ওদের দুজনের সাথে আছি আমি। এয়ারপোর্টে তাকে ছেড়ে দেওয়ার পর প্রবুদ্ধদা বলল, এই চল আয়ুষ, বড্ড চাইনিজ খেতে ইচ্ছা করছে। দমদমে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, যাবি? আমি তো এক বাক্যে রাজি। পুলিশ ইন্সপেক্টর শিবনারায়ণের সামনে বসে আছেন বিজ্ঞানী চ্যাটার্জি। डोंट माइंड सर, माई हिंदी इज नॉट दैट गुड। एनीवे, क्या बता रहे थे आप? मेरे मोबाइल पे मेरा वाइफ का कॉल आया था, दैट इज व्हाई आई लेफ्ट अर्ली। हाउ स्ट्रेंज। और भाभी जी ने डिनाई किया कि वो कॉल नहीं किया? सिर्फ डिनाई ही नहीं, आई हैव ऑल्सो चेक्ड हर फोन। यह भी तो हो सकता है कि कॉल हिस्ट्री से डिलीट हो गया हो। वी आर चेकिंग, बट व्हाट नैरेटिव यू आर ट्राइंग टू सेट? वो अगर सच होता है तो दे डिडंट वांट टू हार्म यू, बट व्हाई साइंटिस्ट, व्हाई? आई एम नॉट सेटिंग नैरेटिव्स। मेरे साथ जो भी हुआ, आप पुलिस के परमिशन के बिना शहर नहीं छोड़ सकते। इल्ले, आपके सिक्योरिटी के रेस्पॉन्सिबिलिटी अभी हम देखेंगे। শোন, পাসপোর্টটা রেডি করে রাখিস, আর তোর ভিসার ব্যবস্থা আমি করে দেবো। আর হ্যাঁ, প্রবুদ্ধকেও বলিস সমস্যা হবে ওর ভিসাটা নিয়ে। তুলিও যদি যেতে পারে তাহলে। জীবনে বোধহয় এতটা খুশি আমি আগে হইনি।
আঙ্কেল বেঙ্গালুরু থেকে খবর দিল আমরা নিউ ইয়র্ক যাচ্ছি। হ্যাঁ, 7 সমুদ্র 13 নদী পারে আমেরিকায়, অ্যাভেঞ্জার্সদের আমেরিকা, টম ক্রুজের আমেরিকা, দ্য রকের আমেরিকা। আমার যেন বিশ্বাসই হচ্ছে না। আমি যেন একটা ঘুরে চলে গেছি, সব স্বপ্ন মনে হচ্ছে। আমার ভিসা ছুটির ব্যবস্থা সব হয়ে যাবে। আমার কনফারেন্সের জন্য ভিসা করেছিলাম, কিন্তু কনফারেন্সটা হচ্ছে না, ভিসাটা থেকে গেছে। একেই বলে ভাগ্য, বুঝলি আয়ুষ, একেই বলে ভাগ্য। কিন্তু এত কম সময়ে তুলির ভিসাটা করা হবে না। ওর মনটা খারাপ, কিন্তু বলল আমাকে যেতে। আঙ্কেল বলেছেন যখন, ও কি না করতে পারে? কিন্তু আঙ্কেল আমাকে বলল কেন রে? আঙ্কেল কেন কি করে কিছুই বলে যায়নি, বলেছে সবটা পরে বলবে। আরে বাস, হ্যাঁ, মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। দেখতে দেখতে দিন চলে এলো। আমাদের সি অফ করতে এয়ারপোর্ট পর্যন্ত এসেছিল বাবা, দাদা আর তুলিদি। সকাল থেকে মা বড্ড টেনশনে ছিল। 1000 একটা জিনিস ব্যাগে পুরে দিল, জামা কাপড়, খাওয়ার জিনিস। জানিও না কোনগুলো সিকিউরিটি চেকে অ্যালাউ করবে কিনা। সত্যি বলতে একটু নার্ভাসও বোধ করছিলাম। তবে আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে সেটা জানলে হয়তো এখনই নার্ভাস হতাম না। সব প্রসেস সম্পূর্ণ করে আমরা ফ্লাইটে উঠলাম। আমি আর প্রবুদ্ধদা পাশাপাশি, আঙ্কেল কিছুটা তফাতে পেছনে। দুজন অভিজ্ঞ মানুষ আছে, তাই আমার আর কোনো চিন্তা নেই। শুধু জানি দুবাই থেকে আমাদের একবার ফ্লাইট চেঞ্জ করতে হবে। মেঘের শহর দিয়ে আমরা উড়ে চলেছি। মাঝে মাঝে মেঘের পর্দা ভেদ করে সদর পেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পর্বত শৃঙ্গগুলো চোখে পড়ছে। প্রবুদ্ধদা এক একটা নামও যা বলছে, আমি কিছুক্ষণ পরে ভুলে যাচ্ছি। একটানা এক দৃশ্য দেখেও মন চোখ কিছুতেই ক্লান্ত হচ্ছে না। মনে হচ্ছে এই অপূর্ব দৃশ্য যেন সারা জীবন দেখা যায়। দুবাই থেকে কানেক্টিং ফ্লাইট ধরে আমরা নিউ ইয়র্ক এসে পৌঁছলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের জন্য ব্যবস্থা করে রাখা গাড়িতে উঠলাম। বাড়ি থেকে প্রায় 13,000 কিলোমিটার দূরে চলে এলাম, অথচ কেন এলাম জানতে পারলাম না। কেমন মজার ব্যাপার বলতো আয়ুষ? সবুর করো, সবুর করো, সব বলবো সব। সবার কা ফল মিঠা হতা হ্যায়। লেবু কচলাতে কচলাতে তেতোও হয়ে যায়। আঙ্কেল কেমন একটা কটমটে দৃষ্টিতে প্রবুদ্ধদার দিকে তাকালো। আমাদের ড্রাইভার একজন আফ্রিকান আমেরিকান, গায়ের রং কালো। তিনি নিজেই বললেন দক্ষিণ আফ্রিকা থেকে প্রায় বছর 25 হলে এখানে এসে থাকেন। আমাদের গাড়ি হোটেলের দিকে ছুটে চলেছে। রাস্তার পাশে নিউ ইয়র্কে বিখ্যাত সেই স্কাই স্ক্র্যাপার্সগুলো, এক একটা এত লম্বা যে জানলা দিয়ে পুরোটা দেখাই যাচ্ছে না। আমাদের কলকাতায় 42কে দেখেই ছোটবেলায় অবাক হয়ে যেতাম। অবশেষে আমাদের গাড়ি হোটেলে এসে পৌঁছলো। গাড়ি থেকে নেবেই দেখি এক ভদ্রলোক বেশ স্যুট বুটে হোটেলের সামনে দাঁড়িয়ে। ভদ্রলোক নয় ভারতীয়, নয় উপমহাদেশীয়, না হলে মেক্সিকো, ব্রাজিল এসব দেশের লোক। কিছুক্ষণ পরেই তার ড্রেসে ছোট্ট করে লাগানো তার নামটা চোখে পড়ল, এ মেহরা। अरे आइए मेजर साहब आइए। अरे मेहरा, बहुत दिन बाद, कैसे हो? बीवी बेटी कैसे है? साहब बढ़िया। बिटिया अंकल का पैर छू। পেছন থেকে একটি মেয়ে বেরিয়ে এলো। কি অপূর্ব তাকে দেখতে, কি গ্ল্যামার! মনে হয় সিনেমার পর্দা থেকে কোনো নায়িকা বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। বয়স হয়তো আমার মতোই হবে, কিছুটা ছোটও হতে পারে। अरे जीती रहो बेटी। क्या कर रही हो अभी? करंटली मास्टर्स स्टैनफोर्ड में हूँ। छुट्टी मिली तो। हाँ, मेरा भतीजा भी मास्टर्स कर रहा है। ये है मेरा भतीजा। মেয়েটি আমার দিকে এগিয়ে এসে হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। हाय प्रिया मेहरा। হাই, আয়ুষ্মান ঘোষাল, নাইস টু মিট ইউ। মেয়েটি আমার দিকে তাকিয়ে একবার হাসলো। কি সুন্দর সেই হাসি, ভারী মিষ্টি। आप अंदर आइए, बेस्ट रूम्स है आपके लिए। बिटिया अंदर लेके जाओ, खास मेहमान हैं। আমাদের রুমে পৌঁছে দিয়ে প্রিয়া চলে গেল। তোমরা সব ফ্রেশ হয়ে নাও, দুটো রুম আছে, কোনো অসুবিধা নেই। দুপুরে লাঞ্চ করে তারপর সবটা বলছি। হ্যাঁ,
দুপুরে উত্তর ভারতীয় বাটার চিকেন, রাজমা চাওয়াল সহযোগে লাঞ্চ করে এসে রুমে বসে আমি আর প্রবুদ্ধদা হাঁ করে মেজর আঙ্কেলের দিকে তাকিয়ে আছি। আঙ্কেল যেন আমাদের অস্তিত্ব ভুলেই গেছে। খাটে বসে তার ট্যাপটা ঘেঁটে যাচ্ছে। এটা কিন্তু ভালো হচ্ছে না আঙ্কেল। একেবারেই হচ্ছে না। কোনটা? ও আচ্ছা, তোদের এখনো বলিনি বুঝি? আচ্ছা বেশ। দেখ, আমেরিকায় এসেছি আধা সরকারি খরচে, খুব কম খরচাই আমার। এখানে এসেছি একটা লোকের সন্ধানে, বুঝলি? জানি না লোকটার এই কেসটার সঙ্গে ডাইরেক্ট কোনো তাল্লুক আছে কিনা। আপনার সেই কথার মাঝে হিন্দি ঢোকানোর অভ্যাসটা গেল না। সরি টু সে, তোমাদের মতো সারা জীবন এক জায়গায় তো আমি পড়ে থাকিনি। বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন ভাষায় কথা বলেছি, তাই চটছেন কেন? আচ্ছা বলুন, তারপর কি হলো? দেখো, বেঙ্গালুরুতে যে এক্সপ্লোসিভ দিয়ে বিস্ফোরণটা ঘটানো হয়েছে সেটা তো জানোই। এখন প্রশ্ন হচ্ছে যে এত পাহাড়া, এত নিরাপত্তার বেষ্টনীর মধ্যে বিস্ফোরক এলো কোথা থেকে? দুদিনের সিসিটিভি চেক করা হয়েছে, কোনো কিছু ধরা পড়েনি। এখানে অবশ্য বিজ্ঞানী শেখর চ্যাটার্জির ফোনের বিষয়টাও খুব ইন্টারেস্টিং। শুনলাম ওনাকে ওনার ওয়াইফ কল করেছিল, অথচ ওনার ওয়াইফের ফোন থেকে কোনো ফোন যায়নি। সাইবার এক্সপার্টরাও বিষয়টা কনফার্ম করেছে। ওনার ফোনে ফোন ঢুকেছে, কিন্তু ওনার ওয়াইফের ফোন থেকে ফোন যায়নি। কেউ বা কারা ওনাকে বাঁচাতে চেয়েছিল। আর এর থেকে একটা বিষয় খুব এভিডেন্ট, যে ভেতরের কারোর হাত আছে। এনিওয়ে, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই জায়গায় কাউকে আসতে কেউ লক্ষ্য করেনি, মানে বাইরের কাউকে আসতে। ওখানে গিয়ে সব কটা পয়েন্ট নিয়ে বেশ ভালোই এগোচ্ছিলাম, কিন্তু সব কিছু ঘেঁটে দিল এই লোকটা। আমার মাথায় আন্তর্জাতিক কেসগুলোর কথা যে চলছিল না তা নয়, কিন্তু এই কেসটাকে আমি অন্য দৃষ্টি দিয়ে দেখছিলাম। এই সময় আমার কাছে খবর আসে যে বেঙ্গালুরু মেট্রোর সিসিটিভিতে একটা কিছু ধরা পড়েছে। এই বলে আঙ্কেল তার ট্যাবে একটা ছবি বের করে আমাদের সামনে রাখল। মেট্রো স্টেশনের ভিড়ের মাঝে একটা লোককে হাইলাইট করা। দেখে বোঝা যাচ্ছে লোকটা বিদেশি। এই দেখ, এর নাম স্টিভ জ্যাক। আসল নাম যে নয় সেটা আমি নিশ্চিত। এই লোকটার ছবি প্রথম সাইবেরিয়ার ঘটনাটার পর সামনে আসে। ওখানেও একে রেল স্টেশনেই দেখা যায়, ঘটনাস্থলে নয়। একে সাসপেক্ট করার পেছনে একটা অদ্ভুত কারণ আছে। এই ঘটনাগুলো ঘটার পর পাশে রেল স্টেশনগুলোর সিসিটিভি ফুটেজ যে চেক করা হয়, এটা তো জানিসই। তো এক্ষেত্রেও হয়েছিল। সবগুলো ঘটনা ঘটার পর প্রতিটা ঘটনাস্থলের কাছে রেল স্টেশন, পাবলিক ট্রান্সপোর্ট আলাদাভাবে চেক করলে ছবিগুলোতে নতুনত্ব কিছু পাওয়া যাবে না। আর এখানেই আসে আমাদের এআই বাবাজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইয়েস, প্রতিটা ছবি একসাথে চেক করে এই লিঙ্কটা পেয়েছে। ঘটনার 48 ঘন্টার মধ্যে ঘটনাস্থলের কাছে এই লোকটা সব জায়গায় কমন। এফবিআই এর সাহায্য চাওয়ায় তারা জানায় এই লোকটা দাগি একটা আসামি। স্মাগলিং করে প্রায় 10 বছর জেল খেটে ছাড়া পেয়েছিল। কিন্তু এই বিষয়ে আমেরিকা আর কোনো রকম সাহায্য করতে পারবে না বলেও জানায়। আমাকে বলা হয় যে দেশের দিকটা ওনারা লোকালভাবে দেখে নেবেন, আমি আড়ালে যেন এই বিষয়টা নিয়ে তদন্ত করি। এখানে এজেন্সিগুলো জড়িয়ে পড়লে জানাজানি হয়ে গেলে ভালো কিছুই হবে না, বরং ভয়ানক কিছু হবে। ওদের কাছে কি সমস্ত ডাটা আছে সেটা হলো ডার্ক ম্যাটার নিয়ে একটা চরম গোপনীয় স্টাডি। এই ডার্ক ম্যাটার ব্যাপারটা কি প্রবুদ্ধদা? পৃথিবীর বিভিন্ন দেশে ডার্ক ম্যাটার নিয়ে রিসার্চ চলছে। F is equal to G into M1 M2 by R square into D, যেখানে D হলো ডার্ক ম্যাটার ইন্টারঅ্যাকশন ফ্যাক্টর।
এই ফর্মুলার প্রয়োগ দুই রকমভাবেই হতে পারে, যেমন আইনস্টাইনের ফর্মুলা। ভালো কাজে অনেক কম খরচে এমন স্পেসশিপ বানানো যেতে পারে যা অনেক বেশি সাস্টেনেবল, আর তার পাশাপাশি বানানো যেতে পারে দুর্ধর্ষ সব মহাকাশের যন্ত্র। বিভিন্ন দেশ এই ডার্ক ম্যাটার ইন্টারাকশন নিয়ে কাজ করছে, তার মধ্যে আমাদের দেশও আছে। শুনতে পেরেছিলাম এমন কোনো একটা ডিভাইস ভারত বানাতে চলেছে যেটা গোটা দেশকে শিল্ড করবে যে কোনো রকম মহাকাশ হামলা থেকে। তবে এইসব ডিভাইসের ফরমেশন কিন্তু খুব গোপনীয়ভাবে হয়। এর তথ্য এলোমেলো কারোর হাতে চলে গেলে ভয়ানক কিছু হয়ে যেতে পারে। এমন অস্ত্র তৈরি হয়ে যেতে পারে যা গোটা একটা মহাদেশকে উড়িয়ে দিতে পারে। বিকেলের দিকে হোটেলের বাইরের রাস্তায় দাঁড়িয়ে বড় বড় বিল্ডিংগুলো দেখছিলাম। The city is beautiful, isn't it? প্রিয়া মেহরা কখন পাশে এসে দাঁড়িয়েছে টের পাইনি। ওহ ইউ, ইয়েস, বাট এক্সট্রিমলি হট। Hotter than India? No, not hotter than India, but still I didn't expect. So if you don't mind, may I ask you a question? I will mind. No, please ask. What's your subject? English literature. Okay, English literature. Nice. আমি কিন্তু একটু একটু বাংলা বলতে পারি। Okay. I'm going inside. I have lots of works to do. Bye. Oh, okay, bye. সন্ধ্যাবেলায় আমরা হাঁটতে বেরোলাম। আজ আঙ্কেলের বিশেষ কাজ নেই। আঙ্কেল এর আগেও এসেছে এখানে, তাই বলল আজ আমাদের একটা ছোটোখাটো ওয়াকিং ট্যুরে নিয়ে যাবে। আমাদের হোটেল টাইম স্কোয়ার থেকে খুব একটা দূরে নয়, কিন্তু আজ আমরা ওই দিকে যাব না। মাইমাকে পাকা দেখাটা সেরে ফেলতে বলবো। মানে? এই দেখ, মেহিরা বলে আবার মামা বাবু ঝামেলা টামেলা করবে না তো? ঠিক এমন সময় পরপর ঘটে গেল কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা। জানি না বিচ্ছিন্ন বলাটা ঠিক হবে কিনা, কয়েকটা ঘন্টা বলাটাই বোধহয় ঠিক। আমাদের রাস্তা ঘিরে ধরল হোমরা চোমরা চেহারার মিশমিশে কালো তিনটে লোক। একজনের গায়ে ক্যাটক্যাটে সবুজ একটি টি শার্ট, ট্যাক্সি ড্রাইভারে রবার্ট ডি নিরোর মতন চুলের ছাঁট, তার দুই পাশে আরও দুজন। একজনের গায়ে লাল রঙের বাস্কেটবল ড্রেস, আরেকজনের গায়ে নীল রঙের একটা টি শার্ট। সবুজ রঙের পোশাক পরা লোকটা ওদের লিডার। পকেট থেকে ছুরি বার করল। গিভ এভরিথিং, গিভ এভরিথিং। শোন আয়ুষ, আমি যা বলছি মন দিয়ে শোন। ডু ওয়ান থিং, এক পা করে পেছবি, রাইট? তারপর দৌড়বি, আমাকে নিয়ে ভাববি না। এদের সব দিয়ে দিলেও এরা কিন্তু ছেড়ে দেবে না, আন্ডারস্ট্যান্ড? কিন্তু আঙ্কেলের সব প্ল্যানে জল পড়ে গেল। ওর মধ্যেই একজন হঠাৎ প্রবুদ্ধদাকে টেনে গলায় ছোড়াটা রাখল। We will kill. Come on. Give everything. Give everything we said. আঙ্কেল বাঁচান, ক্যাচ ইট বলেই আঙ্কেল তার ব্যাগটা হাওয়ায় ছুড়ে দিল। সবার চোখ ওপরে যেতেই প্রবুদ্ধদার পেটের পাশ দিয়ে এক লাথি গিয়ে পড়ল গুন্ডাটার পেটে। লোকটা কোকিয়ে উঠে কিছু দূর তফাতে গিয়ে পড়ল। একটা গুন্ডা মাটিতে পড়ে থাকা ব্যাগটা যেই তুলতে যাবে, আমি ঠিক সেই সময় দেখালাম আমার ক্যারাটের চাল। এক লাফে হাওয়ায় উঠে লোকটার মুখে কষিয়ে দিলাম এক লাথি। লোকটা চিৎকার করে কিছু দূরে পড়ল। এর মধ্যেই প্রবুদ্ধদা চৈতন্যহীন গুন্ডার দলের লিডারের হাত থেকে ছুরিটা বের করে তৃতীয় লোকটাকে তাড়া করেছে। তবে রে আজ তোর একদিন গিয়ে আমার একদিন। এই শর্মাকে তো চিনিস না? ব্যাগটা তুলে আঙ্কেলের হাতে দিয়ে আমরা উল্টো রাস্তা ধরে হোটেলের দিকে হাঁটতে আরম্ভ করলাম। এই একটা জিনিসের জন্য এই শহরটাকে ভালো লাগে না। এই বে রৌদ্র, ঠিক আছো? হ্যাঁ, একদম চাঙ্গা। বাহ, খুব ব্রেভ তো তুমি। হ্যাঁ, তোমাকে দেখে তো বোঝাই যায় না। প্রশংসা করছেন নাকি অপমান? এর ঠিক পরেই হলো দ্বিতীয় ঘটনাটা। হোটেলে ফেরার পথে রাস্তার ধারে দেখলাম একটা জায়গায় তুমুল হইচই হচ্ছে। পুলিশ দেখলাম দুটো লোককে পাকড়াও করেছে। শয়ে শয়ে লোকের ভিড় জমা হয়ে গেছে জায়গাটায়। হঠাৎ একটা শব্দ, ঠিক বেলুন থেকে হাওয়া বেরোলে যেরকম, আর চারিদিকে ধোঁয়ায় ঢেকে গেল। সেই ধোঁয়ায় কিছু দেখা যায় না। আমি জীবনে এরকম ঘন ধোঁয়া দেখিনি। অসম্ভব চোখ জ্বলতে শুরু করল। লোকজন চারিদিকে ছড়িয়ে চিৎকার করতে শুরু করল। আমরা কিছুটা তফাতে দাঁড়িয়েছিলাম বলে আমাদের দিকে লোকজন অতটা আসলো না ঠিকই, কিন্তু একজন লোকের সাথে আমার ধাক্কা লাগলো।
আমি সরি বলে তাকিয়ে ওই ঘন ধোঁয়ার মধ্যে স্পষ্ট দেখতে পেলাম লোকটাকে আমি চিনি, মিস্টার সিক্রেট। কোনো ভুল নেই, সেই বিখ্যাত মাস্ক, সেই বিখ্যাত পারফিউমের গন্ধ। আরও একটা ব্যাপার দেখে অবাক হয়ে গেলাম, লোকটার মুখের মাস্কটা যেন হেসে উঠল। হাওয়ার মধ্যে যেন একটা কথা প্রতিধ্বনিত হতে লাগলো। বলেছিলাম না দেখা হবে। দেখা হবে, আবার দেখা হবে, আবার। 200% ওটা সিক্রেট। আয়ুষ ভুল বলছে না, আমিও দেখেছি। ওর মতো স্পষ্ট না হলেও দেখেছি। যতই ওই মুখোশ নকল করা যাক, আমার ইনস্টিংক্ট বলছে ওটা সিক্রেটই ছিল। ইয়েস। হোটেলের নিচের ডাইনিংয়ে বসে আমরা খেতে খেতে কথা বলছি। মিস্টার মেহরা এলেন আমাদের সাথে দেখা করতে। आप लोग तो बहुत ब्रेव हो। मेजर का तो पता ही है मुझे, मगर आप लोग, ये सब इलीगल इमिग्रेंट्स है। चोरी डकैती करके इन लोगों का चलता है। हम पुलिस को इन्फॉर्म किए हैं और अगली बार से आप बाहर निकलेंगे तो हमारा एक आदमी आपके साथ होगा। आप हमारी जिम्मेदारी है मेजर, एक भी खरोच नहीं आने देंगे। फिलहाल खाना एंजॉय करिए। थैंक यू मेहरा। अच्छा मेहरा, तू सीक्रेट को जानता है? कौन सीक्रेट? हाँ? कोई नहीं, छोड़। और एक बात है, अब जब बाहर थे एक आदमी आप लोगों से मिलने आया था, एक चिट्ठी छोड़ गया। পকেট থেকে চিঠিটা বের করে মেজর আঙ্কেলকে দিলেন মেহরা। বাঁ হাতে খামটা খুলে চিঠিটা পড়তেই আঙ্কেলের মুখ গম্ভীর হয়ে গেল। আমার দিকে চিঠিটা এগিয়ে দিল আঙ্কেল। স্পষ্ট বাংলায় তাতে লেখা আছে, এ দেখা শেষ দেখা নয়। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে কেন নিয়ে এলেন? গুড কোশ্চেন। দেখো প্রবুদ্ধ, এমনিতে আয়ুষ আমার সাথে একা একা ঘুরে বোর হয়ে যেত, একটা কম্পেনিয়ন পেল। তাছাড়া তুমি পড়াশুনোর লাইনে আছো। রুমের সোফায় গা এলিয়ে দিয়ে আঙ্কেল একটা প্যাকেট থেকে একটা সিগার বার করে ধরাতে যাচ্ছিল। এমন সময় ঘরের নো স্মোকিং লেখাটা তার চোখে পড়ল। ওহ, এই দুটো লোক তো আমাকে একেবারে জ্বালিয়ে গেল। কোন দুটো লোক? আরে ওই ক্লাউনটা আর এই মেহেরা। ক্লাউনটা না হয় বুঝলাম, কিন্তু মেহেরা কি দোষ করলো? আরে কি দোষ করলো মানেটা কি? ঘরের মধ্যে ফায়ার অ্যালার্ম দিয়ে রেখেছে হতচ্ছাড়া। একটা সিগার খেতে গেলেও বাইরে যেতে হবে। অপদার্থ সব। আগামী দুদিন তেমন কিছু ঘটল না। আঙ্কেল বাইরে গিয়ে নিজের মতন কি কাজ করত আমাদের খুলে বলতো না। আমি আর প্রবুদ্ধদা হোটেল রুমে স্মার্ট টিভিতে ভিডিও গেম খেলে না হয় আশেপাশে ঘুরে কাটাতাম। বেশি দূরে যাওয়ার সাহস হতো না। ও, আর একটা কথা বলতে ভুলেই গেছি। এর মধ্যে একদিন আমাদের সাথে মিস মেহরাও গিয়েছিলেন, মানে প্রিয়া। কি অসাধারণ মেয়েটার মুখের হাসি, কি সুন্দর কথা বলে। আমাদের একটা পার্কে নিয়ে গিয়ে দেখালো। ওই সবুজ জামা পড়া গুন্ডাটাকে মনে আছে? ওই যে, ও প্রিয়ার বিয়ে। একসাথে আগের দিন যাচ্ছিল দেখেছিলাম। আর প্রবুদ্ধদা কি যে বলো না। খবরে দেখলাম আমাদের নিজেদের চোখে দেখা ঘটনাটা দিয়েছে। 3 জন লোক একটা এটিএম লুণ্ঠ করে পালাচ্ছিল। পুলিশ তাদের পাকড়াও করে, কিন্তু এক আশ্চর্য ধোঁয়ার বিস্ফোরণ হয় আর আচমকা কয়েদিরা হাওয়ায় মিলিয়ে যায়। ওই সিক্রেট আসলে কে, কি চায়, সারা পৃথিবীর সামনে যে ইমেজ তার, বাস্তবে তা একেবারেই আলাদা। তবে তার শোতে যে ভয়ানক ভিড় হয়। লোকটা কি সত্যিই বুজরুক? আমরা তো নিজের চোখে আঙ্কেলকে হিপনোটাইজড হতে দেখলাম। আগের দিনে লোকটার মাস্কটা, লোকটা যে সাধারণ একজন জাদুকর নয় সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু লোকটা আমাদের পেছনে কেন লাগলো?
এই কেসটার সাথে কি তার কোনো যোগাযোগ আছে? একদিন সন্ধেবেলায় আমরা তিনজনে একসাথে টাইম স্কোয়ারে গিয়েছিলাম। সন্ধেবেলায় টাইম স্কোয়ার সে এক অন্য জায়গা। রাস্তায় মানুষের ঢল, কত রকমের সব লোক, আমেরিকান, ইংরেজ, অস্ট্রেলিয়ান, আফ্রিকান, ভারতীয়। এত মানুষ যে রাস্তায় কি করছে কে জানে। রাস্তার ধারে ধারে মাঝে মাঝে কিছু আর্টওয়ার্ক চোখে পড়ছে। কেউ কেউ গান গেয়ে পয়সা উপার্জন করছে, কেউ কেউ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। রাস্তার পাশে বড় বড় বিল্ডিংয়ে সব ডিজিটাল হোর্ডিং। এরা এখানে এগুলোকে বিলবোর্ড বলে। অনবরত সেখানে নানা ধরনের বিজ্ঞাপন চলে যাচ্ছে। পরিবেশটা বেশ ভালোই লাগছিল। আঙ্কেল সেই বিখ্যাত শেরলক টুপিটা পরে আমাদের সাথে হাঁটছে। আঙ্কেলের হাঁটা চলা এসব কিছু দেখলে মানুষ অনায়াসেই বুঝবে লোকটা ঠিক আর 5টা সাধারণ মানুষের মতো নয়। আমার বরাবরই এই অস্বাভাবিক ভিড়টা পছন্দ হয় না। ডিসকাস্টিং। তোরা প্রথমবার এলি? এক্সকিউজ মি, সেকেন্ড টাইম। এই ভিড়ের মধ্যেও কিছু একটা ব্যাপার আছে। অনেক হাঁটলেও ক্লান্ত লাগে না। কেউ একটা দূর থেকে ভায়োলিন খুব সুন্দর করুণ সুরে বাজাচ্ছে। বাড়ি থেকে কত দূরে ভিন দেশে আমরা রয়েছি। কলকাতায় কি হচ্ছে কিছু জানি না, কিন্তু কিছু তো হচ্ছে। পৃথিবীর কোনো শহর কোনো জায়গায় থেমে থাকে না, কিছু হতেই থাকে। অথচ মাঝে মাঝে মনে হয় আমরা ওখানে আছি বলেই যেন ঘটছে। এসব ভাবতে ভাবতে হেঁটে চলেছি টাইম স্কোয়ার দিয়ে। প্রতি বছর আমেরিকায় যেন ভিড় বেড়েই চলেছে। আগের বার টাইম স্কোয়ারে এর থেকে অন্তত 500 জন মতো লোক কম ছিল। হোটেল রুমে এসে খাওয়া দাওয়া সেরে বসেছি। প্রবুদ্ধদা কথাগুলো বলছে। আঙ্কেল একটা সিগার ধরিয়েছে। আঙ্কেলের ক্ষমতা যে কি সেটা বোঝানোর জন্য একটা ঘটনা। মেহরাকে বলে সে ঘরের অ্যালার্ম সিস্টেমটা অফ করিয়েছে। প্রথমে লোকটা রাজি হচ্ছিল না। আঙ্কেল একটু জোরের সাথে বলায় কাজ হয়। শোন, তোরা কাল সকাল সকাল রেডি হয়ে নিবি, কাল অনেক কাজ আছে। একদম আর্লি মর্নিং বেরোবো। লেট করবি না। সকালবেলায় আমাদের হোটেলের সামনে গাড়ি অপেক্ষা করছিল। ব্রেকফাস্ট সেরে আমরা বেরোলাম। घूमने? हाँ, और अंकल का कुछ काम भी था तो घूमिए। भैया जी और कितना वक्त लगेगा? এই রে, এই দেখো আমার মাথাটা একেবারে গেছে। এরা তো হিন্দি বোঝে না। প্রবুদ্ধদা মাঝে মাঝে এক একটা পরিস্থিতিতে এমন এক একটা কথা বলে, সত্যি না হেসে পারা যায় না। গলি গলি ঘুরতে ঘুরতে আমরা একটা পুরনো বাড়ির সামনে এসে পৌঁছলাম। अरे वाह, आसमान से चाँद आज खुद हमारे मकान पे। একজন মহিলা স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে গেল আমাদের। আঙ্কেল বলেছিলেন এটা মিস খানের বাড়ি। মিস খানের যে আসল নাম কি সেটা আঙ্কেল বেমালুম ভুলে গেছেন। তিনি নিজে মনে করবেন বলে আমাদের গুগল পর্যন্ত করতে দিলেন না। কিন্তু বাড়িতে ঢোকা পর্যন্ত তিনি মনে করতে পারলেন না। আর ঢুকে যেটা হলো, বাইরের একজন ব্যক্তি আমাদের হাত থেকে ফোনটা নিয়ে নিজের জিম্মায় রেখে দিল। ভদ্রমহিলা ঠিক স্বাভাবিক নয়। তার চোখের ঢুলু ঢুলু চাহনি, পুরো গায়ে সাদা রঙের একটা অদ্ভুত পোশাক। কি যে বলে তাকে কে জানে। কপালে সাদা রঙের একটা ফোরহেড ব্যান্ড, মাথায় চুলটা আসল কিনা সেটাও জানি না, পুরো চুল নীল রং করা। ভদ্রমহিলার গায়ের রং দেখে ভারতীয় বলে অনুমান করা যায় না। আমরা ভেতরে ঢুকলাম। বিশাল এক বাড়ি, ঘর আসবাব সব সাদা রঙের, আর গোটা ঘর জুড়ে রাখা বিভিন্ন সব পেন্টিং। कैसी हो? आप ही के तो इंतजार में दिन गुजर रहे हैं। आप बिल्कुल नहीं बदले। वैसे बदलना जरूरी होता है क्या? आप भी तो नहीं बदले। এই আঙ্কেলের সাথে মহিলার কিছু কেস টেস ছিল নাকি রে? आइए जनाब, अंदर आइए। ये मेरा भतीजा और ये दामाद। वैसे आपको देखकर भी तो ये पता नहीं चलता कि आपकी बेटी की शादी की उम्र भी हो चुकी है। আঙ্কেল আর কিছু না বলে ভেতরে চলে গেল। মহিলা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে তার কাজগুলো দেখালেন।
কি অসাধারণ সেই কাজ, আর তেমনই এক একটা দাম রেখেছেন ভদ্রমহিলা। आपसे कुछ और भी पूछना है, पूछो। पूछिए, बिल्कुल पूछिए। अच्छा, इस आदमी को पहचानते हो? সেই লোকটার ছবিটা বের করে মহিলাকে দেখায় আঙ্কেল। মহিলার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। আঙ্কেলের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায় সে। डोंट वरी, आपकी देश, आपकी कानून, हम एफबीआई से नहीं है। ये आदमी आपसे हर हफ्ते मिलने आता था। हमें ये भी पता है किस लिए वो आता था। स्टीव नाम है इसका, जानती हूँ मैं इसे। ভদ্রমহিলা আমাদের একটা ঠিকানা দিলেন। আমরা বেরিয়ে এলাম। মহিলা যে মেজাজে আমাদের স্বাগত জানিয়েছিলেন সেই মেজাজে আমাদের বিদায় জানালেন না। Don't let them go. আমরা সিঁড়ি দিয়ে নামতে যে লোকটা আমাদের ফোন জমা রেখেছিল সেই আমাদের পথ আটকে দাঁড়ালো। আমরা ভালো মতোই বুঝতে পারলাম কিছু একটা হতে চলেছে। Last time 3 of them tried and failed. বলেই লোকটা নাকে এক ঘুষি বসিয়ে দিলেন আঙ্কেল। লোকটা অতর্কিতে এই আক্রমণে বেশ ভ্যাপাচাকা খেয়ে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে পাল্টা আক্রমণ করল। আঙ্কেল ক্ষিপ্ত হাতে সেই আক্রমণ প্রতিহত করল। লোকটা সামনে হুমড়ি খেয়ে পড়তে পড়তে আবার উঠে দাঁড়ালো। আচমকা একটা ড্রয়ার খুলে তার থেকে একটা বন্দুক বার করে আমাদের দিকে তাক করল। मेजर साहब, आपसे इस तरह से मिलना पड़ेगा ये कभी नहीं सोचा था। गलती कर रही हो, गलती कर रही हो। I said drop the gun, drop the gun, बंदूक फेंक दो, फेंक दो। শেখর চ্যাটার্জির মা হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তাকে দেখতে হসপিটালে আসেন ইন্সপেক্টর শিবনারায়ণ। हाउ इज शी? स्टेबल। देखिए, इस केस का पैरेलल इन्वेस्टिगेशन कर रहे हैं मेजर विनोद घोषाल। वो गवर्नमेंट से रिक्वेस्ट किए हैं आपको अमेरिका जाने के लिए पूछने। मेरा हिंदी बकवास है, आपको क्या समझा पाया? हाँ, मगर मैं इस हालत में। That's why it is a request, not an order. It was my duty to inform you. मम्मी जी का ध्यान रखिए। ভাবুক দৃষ্টিতে হসপিটালের সোফায় বসে পড়েন বিজ্ঞানী। কি হয়েছে গো? ওরা আমাকে আমেরিকা যেতে বলছে। কি করবে? তেমন জোর করেনি, কিন্তু আমার যেতে ইচ্ছা করছে। কে বা কারা এরকমটা করলো, কেনই বা তারা আমাকে বাঁচালো? তো মায়ের যা কন্ডিশন। ডাক্তার তো বললেন মা আউট অফ ডেঞ্জার। হ্যাঁ, কিন্তু এই কটা দিন মায়ের ভীষণ খেয়াল রাখতে হবে যে। তুমি যাও, আমি সবটা সামলে নেব। তুমি পারবে? এই যে বাবানকে সামলে, মাকে সামলে। বিজ্ঞানীর একটা হাতের ওপর একটা হাত রাখে তার স্ত্রী। তুমি আমাকে ট্রাস্ট করো তো? নিজের থেকেও বেশি। যাও, আমি সবটা সামলে নেব। আমরা হাত দুটো ওপরে করে দাঁড়িয়ে আছি। লোকটা আমাদের দিকে একভাবে বন্দুক তাক করে রয়েছে। মহিলা কাউকে একটা ফোন করে কি একটা অচেনা ভাষায় কি সব বলছে। স্প্যানিশ। প্রবুদ্ধতার নড়াচড়া দেখে বন্দুক হাতে লোকটা আরও শক্ত করে বন্দুকটা ধরে। আমার ভয় লাগছে। অসতর্কভাবে লোকটার হাতে ট্রিগার লেগে যদি ফায়ার হয়ে যায়। हाँ, तो कहाँ थे हम? देखो, हम अगर ये से ना लौटा, अगर देर हो तो हमारा आदमी ढूंढते ढूंढते इधर चला आएगा। क्या समझे? मुझे कुछ फर्क नहीं पड़ता। अच्छा, हमें पकड़ने से क्या मिलेगा तुम्हें? हैं? तुम लोग गलत दिशा में जा रहे हैं और मेरा काम है तुम्हें सही दिशा दिखाना। আঙ্কেলের কিছু বলাতেই কিছু কাজ হচ্ছে না। মহিলা একইভাবে আমাদের গান পয়েন্টে রেখে কিসের জন্য একটা অপেক্ষা করছেন। এইবার আঙ্কেল শেষ একটা চেষ্টা করল। ये जो तुम नकली पेंटिंग का बिजनेस चला रहे हो ना, हमको सब पता है, हैं? सब। इतने साल से हम तुमको पहचानते हैं, कभी एक ब्रश तुम्हारे हाथ में नहीं देखा, एक भी ब्रश। तुम्हें पता है ना, हैं?
मैं पेंटिंग का शौकीन हूं, तो मैं अगर यहां से निकलता हूं तो पूरे दुनिया को बता दूंगा ये सब। हाँ। Kill the bastard. Shoot. বন্দুক থেকে ফায়ার হলো, কিন্তু আঙ্কেল অনায়াসেই ডজ করে নিলেন। গুলিটা গিয়ে লাগলো বাড়ির একটা দেওয়ালে। ওই কয়েক মিলি সেকেন্ডের সময় আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি মাটিতে স্লাইড করে বন্দুক হাতের লোকটার পায়ে গিয়ে একটা ধাক্কা মারলাম। লোকটা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। বন্দুকটা ছিটকে পড়ে গেল দূরে, আর বন্দুকটা দেখে ছুটে গিয়ে সেটা ধরল প্রবুদ্ধতা। তাক করল মহিলার দিকে। হ্যান্ডস আপ, ডোন্ট মুভ। প্রবুদ্ধদা কাঁপা কাঁপা হাতে বন্দুকটা ধরে এমন একটা ভঙ্গিতে দাঁড়িয়েছে দেখে মনে হচ্ছে প্রফেশনাল। You son of a bitch! तुम भाग नहीं पाओगे। এই, নো মোর টক। এই এই পাশের ঘরটা একটা দড়ি আছে, নিয়ে তো আয়ুষ। আরে যা। পাশের ঘর থেকে দড়ি এনে ভালো করে দুজনকে দুটো দেওয়ালের সাথে বেঁধে দেওয়া হলো। আঙ্কেল একটু জোর দেওয়াতে অন্য একটা অ্যাড্রেস দিলেন মহিলা। गलत गलत बहुत गलत। ओह मिस खान, तुमने आज मेरा दिल तोड़ दिया। सुनो, तुम्हारे बॉस से कहना कि हम मुझसे मिलने आएंगे। हाँ, जरूर आएंगे, बहुत जल्द। चलो रुद्र, आयुष চলে আয়। আরে ওই এটা দূরে ছুড়ে ফেলে দে। বন্দুক জিনিসটা বেশ বুঝলি, হাতে নিলে নিজেকে কিরকম। আমাদের গাড়ি ছুটে চলেছে মিস খানের দেওয়া সেই ঠিকানার দিকে। পড়ন্ত বেলায় রোদ গাড়ির কাঁচ দিয়ে আমার পাশে জায়গা করে বসেছে। বহুত খারাপ চিজি বন্দুক। এই জিনিসটা হাতে এলে যে একটা অদ্ভুত পাওয়ার পাওয়া যায়, সেটা সবাই ঠিকভাবে নিতে পারে না। আমরা যেই জায়গাটা এসে পৌঁছলাম সেটা কারোর বাড়ি নয়, একটা খোলা মাঠ টাইপের। সেখানে সাড়ে সাড়ে পরিত্যক্ত গাড়ি, ট্রাক এসব রাখা আছে। কোনো লোকজনকে দেখা যাচ্ছে না। আঙ্কেল হাতের ইশারায় একটা দিক নির্দেশ করল। সেখানে একটা ছোট বাড়ির মতন কিছু রয়েছে, তাতে শাটার নামানো। শাটারের তলা দিয়ে আলো এসে পড়েছে মাটির এক অংশে। আমরা এখানে পৌঁছানোর পর থেকে ওয়েদারের বেশ কিছুটা পরিবর্তন ঘটেছে। বেশ মেঘ করেছে, ঝিরঝিরিয়ে বৃষ্টি হচ্ছে। আমরা ধীর পায়ে ওই বাড়িটার দিকে লক্ষ্য করে হাঁটছি। জায়গাটা খুব শুনশান, কোনো জনমানুষের চিহ্ন মাত্র নেই। সূর্যের আলো এখন নেই বললেই চলে। তার জায়গা দখল করেছে স্ট্রিট লাইটের আলো। কোথার থেকে একটা সনসনে ভিজে হাওয়া এসে আমাদের কিছুটা ভিজিয়ে দিয়ে চলে গেল। বেশ রোমাঞ্চ লাগছিল। বাড়িটার সামনে এসে আঙ্কেল দরজায় নক করল। গেট লস্ট, কান্ট ইউ হিয়ার? গেট লস্ট, ফাক ইউ। এবার আস্তে আস্তে শাটারটা খুলে গেল। একটা শীর্ণকায় লোক আমাদের সামনে এসে দাঁড়ালো। ছবির সেই লোকটা, খালি গা আর খয়েরি রঙের একটা জিন্স পরে আছে লোকটা। গোটা শরীরে অজস্র ট্যাটু। এই লোকটার চোখগুলো মিস খানের মতন ঢুলু ঢুলু। আমাদের দিকে লোকটা সন্দিগ্ধ চোখে একবার তাকালো, আর কি মনে হতেই আচমকা আমাদের ঠেলে ছুটতে শুরু করলো। ও নিরস্ত্র আয়ুষ, আয়ুষ ওকে ধর, ক্যাচ হিম, ক্যাচ হিম। আমি আর প্রবুদ্ধদা রুদ্ধশ্বাসে ছুটতে শুরু করলাম। লোকটা খুব একটা দ্রুত গতিতে ছুটতে পারছে না, মাঝে মাঝে কিছুটা ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে, তারপর আবার ছুটছে। অবশেষে সে এমন একটা জায়গায় এসে পৌঁছলো যেখানে পেছনে শুধু দেওয়াল, আর যাওয়ার জায়গা নেই। আমরা হাঁপাতে হাঁপাতে সেখানে এসে দাঁড়ালাম। কয়েক সেকেন্ডের মধ্যেই মেজর আঙ্কেল আমাদের পেছনে এসে দাঁড়ালো। এবার ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। কোথার থেকে একটা সবুজ আলো আমাদের গায়ে এসে পড়ল। দেখলাম লোকটা পাগলের মতন হাসছে। আমাদের মাথার উপরে কালো একটা ছায়া যেন উড়ে এলো কোথার থেকে। তারপর একটা শব্দ, চারিদিকে ধোঁয়ায় ঢেকে গেল, আর কিছু দেখা যাচ্ছে না। আমার পাশে দাঁড়িয়ে থাকা প্রবুদ্ধদাকেও আর দেখা যাচ্ছে না। এবার শুনতে পেলাম আমাদের সেই পরিচিত কণ্ঠে স্পষ্ট বাংলায়, বেশ জোরালোভাবে, ওয়েলকাম মেজর সাহেব, কেমন আছেন? দেখুন আবার দেখা হয়ে গেল। নো 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 নো, নট अगेन। আরে এই
এ ক্লাউন, এ কাহা হো তুম? তুই কোথায়? সাহস থাকলে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, কামান কামান। সাহস? না মেজর, আমি আপনার মতো সাহসী না। আমি মামুলি একটা জাদুকর। আপনার ভাষায় ক্লাউন। আমি অতিথিদের খুব ভালো ওয়েলকাম করতে পারি। তা কি নেবেন, চা না কফি? Scoundrel, you swine! আজ আমার একটু কাজ পড়ে গেছে, বুঝলেন? এত ব্যস্ততা, তার মধ্যে আপনার সাথে দেখা হলে। ইউ আর মাই ফেভারিট মেজর। আপনি খুব কিউট। আরে তোর বাপ কিউট রে হারামজাদা। Bastard! একটা যান্ত্রিক শব্দ হলো। আস্তে আস্তে ধোঁয়া কেটে গেল। আমরা যেটা ভাবছিলাম সেটাই হলো। সামনে থেকে লোকটা গায়েব। হ্যালো, আই এম ডক্টর শেখর চ্যাটার্জি। পরের দিন সকালে আমাদের হোটেল রুমের দরজায় নক করল এক ভদ্রলোক। উঠে দরজা খুলে দিলাম। লোকটির বয়স 50-এর বেশি হবে বলে মনে হয় না। ফর্সা, সুস্বাস্থ্য এবং মাঝারি উচ্চতার ভদ্রলোকের চোখে মুখে জ্ঞানের দীপ্তি প্রকাশ পেয়েছে। আসুন ডক্টর, আসুন আসুন। আপনি বাঙালি নাকি? ভীষণভাবে। ভালোই হলো। ভদ্রলোক এসে আমাদের রুমের সোফায় বসলেন। বি কমফোর্টেবল ডক্টর। আমি বিনোদ ঘোষাল। আমাকে অপরাধ জগৎ এবং গোয়েন্দা মহল মেজর নামেই জানে। হ্যাঁ, আমি আপনার ব্যাপারে শুনেছি, কিন্তু আপনার নামটা জানতাম না। এনিওয়ে, দেখুন ডক্টর, আমাদের আমাদের তদন্ত বেশ অনেক দূর এগিয়েছে এমনটা বলতে পারি না, বাট একেবারে কিছুই এগোয়নি এমনটাও নয়। আমরা একটা স্মাগলিং র্যাকেটের এই বিস্ফোরণের সাথে ডাইরেক্ট অর ইনডাইরেক্ট কানেকশন ডিসকভার করতে পেরেছি। আই সি। ইয়েস, এখন আমাদের আপনার কিছু হেল্প লাগবে। বলুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? দেখুন, সাহায্যটা গোটা প্রসেসেই আমাদের লাগবে, না হলে আপনাকে এত দূরে আমেরিকা আসার জন্য বলতাম না। আগে আপনি বলুন তো আমাকে যে ডু ইউ নো সিক্রেট? আপনি সিক্রেটকে চেনেন? জাদুকর? ওয়াও, আপনি চেনেন? স্ট্রেঞ্জ। ব্যক্তিগতভাবে তো চিনি না, কিন্তু আমার ছেলে বাবান ওর কাছ থেকে অনেকবার শুনেছি। দেখুন, আমার ধারণা এই ঘটনা বা এই ঘটনাগুলোর সাথে এই লোকটার কোনো রকম যোগাযোগ আছে। আর যেহেতু এই ঘটনাটার মধ্যে আপনার একটা রোল আছে, মানে আমি বলতে চাইছি যে কোনো কারণে ওরা আপনাকে বাঁচাতে চেয়েছে যখন, তো কিছু তো একটা ব্যাপার আছেই, তাই তো? আপনার স্ত্রীর গলা নকল বিষয়টাও বেশ আশ্চর্যের। পরিচিত কেউ না হলে। জানেন মেজর সাহেব, এই কথাগুলো আমি কাউকে বলিনি। ওরা আমার ওয়াইফকেও সন্দেহ করেছিল। শুধু ওরা নয়, আমিও করেছিলাম। কিন্তু ওর মতো মেয়ে হয় না। আচ্ছা মেজর, ওরা আমাকে কেন বাঁচালো? আমার এখন নিজেকে দোষী মনে হয়। আমার অ্যাসিস্ট্যান্ট বিঘ্নেশ, 30 বছরের একটা ছেলে, ওর লাশটা নিজের চোখে দেখলাম, জানেন? আরো কত কত পুরনো সহকর্মী, ওদেরও তো একটা ফ্যামিলি আছে। আঙ্কেলে নিজের ট্যাব বের করে বিজ্ঞানীকে স্টিভের ছবি দেখালো। ভদ্রলোক চিনতে পারলেন না। কিছুক্ষণ অন্য বিভিন্ন কথা বলে ভদ্রলোক নিজের হোটেলে ফিরে গেলেন। সেদিন আমাদের বেরোনো হলো। সকাল থেকে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম 9/11 মেমোরিয়াল দেখে আসব, তা আর হলো না। বিকেলের দিকে হোটেলে লনে বসেছিলাম। প্রবুদ্ধদা ফোনে তুলিদির সাথে কথা বলছিল। हाय, हे, ये बारिश जल्दी नहीं रुकेगी। you love rain? Not at all. No, why? Such a beautiful creation of nature. No, but I don't like. Maybe if you don't mind, would you go for a walk just for 5 minutes? Okay, let me take 2 umbrellas. প্রিয়া যে রাজি হয়ে যাবে ভাবতে পারিনি। আমরা হাঁটতে হাঁটতে বেশি দূর যেতে পারলাম না। বৃষ্টির গতি এতটা বেড়ে গেল।
রাতের বেলায় আমি আর প্রবুদ্ধদা এক রুমেই শুই, আর আঙ্কেল থাকে পাশের রুমে। রাতে ঘুমিয়ে গেছি, আচমকা জোরালো হাতের চাপে ঘুম ভেঙে গেল। এই তো পেয়েছি। বেটা ক্লাউন, কতক্ষণ পালাবি? তুই আমাকে চিনিস না, তোর একদিন কি আমার একদিন। দাঁড়া। এই প্রবুদ্ধদা, তুমি স্বপ্ন দেখছো? আর ছাড়ো আমাকে, ছাড়ো। স্বপ্ন? স্বপ্ন দেখাচ্ছি তোকে স্বপ্ন। দাঁড়া, এখন যদি এই মেশিনটা থেকে একটা গুলি ছুড়ি না। আরে প্রবুদ্ধদা, আরে ছেড়ে দাও, আরে ছেড়ে দাও। প্রবুদ্ধদার ঘুম ভাঙে, উঠে বসে। দিলি তো এত ভালো স্বপ্নটা স্পয়েল করে। ক্লাউনটাকে এমন শায়েস্তা করেছিলাম। পরের দিন সকালে এক আমেরিকান ইংলিশ দৈনিকে একটা খবর পড়ে আমরা তিনজনেই বেশ অবাক হয়ে গেলাম। খবরটার মানে বাংলায় করলে দাঁড়ায়, প্যারিসে অল্পের জন্য রেহাই পেলেন বিশিষ্ট ম্যাজিশিয়ান মিস্টার সিক্রেট। তিনি এক সপ্তাহ ধরে ফ্রান্সের বিভিন্ন জায়গায় ঘুরে শো করছিলেন। এবছরের ওয়ার্ল্ড ট্যুরের শেষ শো ছিল তার প্যারিসে। সেখানে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে, কিন্তু তিনি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেন। এক সপ্তাহ ধরে ফ্রান্সে লোকটা, তাহলে পরশুদিন ওটা কে ছিল? ভেরি সাসপিশিয়াস, খুব রহস্যজনক লোকটা। শুরুর দিকে আমি অতটা সিরিয়াসলি নিইনি লোকটাকে, বাট আচ্ছা, এরকমও তো হতে পারে যে আলাদা আলাদা লোক সিক্রেট সেজে। নো নো নো, অ্যাবসেন্ট। পিয়ার টিম ম্যানেজমেন্ট ওয়েবসাইট। নো 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 নো। আচ্ছা, এই লোকটার ম্যানেজারকে ধরলে হয় না? না না, কোনো লাভ নেই। আরে দেখলি তো ফ্রান্সে আছে। আর এর আগে যে আমি ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা একেবারে করিনি তা তো নয়, কিন্তু ওরা কোনো বড় শো অর্গানাইজার ছাড়া কথা বলে না। দিস ইজ দ্য প্রবলেম। আজ বৃষ্টিটা একটু কমেছে, ছাতা নিয়ে অনায়াসে হাঁটা যায়। আমরা তিনজন ছোটোখাটো একটা ওয়াকিং ট্যুরে বেরোলাম সকালে। আমাদের সঙ্গ দিল প্রিয়া। দেখো, কথা বলবো? হ্যাঁ প্রবুদ্ধদা, সবসময় ভালো লাগে না। হোটেলে ফিরে মায়ের সাথে বেশ কিছুক্ষণ ভিডিও কলে কথা হলো। আয়ুষ, শোন, আমার কিছু ইম্পর্টেন্ট কল আছে, আমাকে কোনো রকম ডিস্টার্ব করবি না। আর এর মধ্যে যদি ডাক্তার চ্যাটার্জি আসেন, কিছুক্ষণ ওয়েট করতে বলবি, ওকে? প্রায় ঘণ্টাখানেক আঙ্কেল তার রুমের থেকে বেরোলো না। বিজ্ঞানী এসে আমাদের ঘরে বসেছেন। প্রবুদ্ধদা আর তার মধ্যে ফিজিক্স নিয়ে আলোচনা হচ্ছে, তা আমি কিছুই বুঝতে পারলাম না, কেবল একটা কথা ছাড়া। তিনি বললেন সারা পৃথিবীতে এই ডার্ক ম্যাটার নিয়ে যে রিসার্চ চলছে, যে টুল বানানোর চেষ্টা চলছে, তা প্রতিটা দেশে একরকম নয়। সব দেশ থেকে যদি এই ডাটাগুলো ক্লোন করে কোনো খারাপ লোকের হাতে পড়ে, তাহলে ভয়াবহ পরিণতি হতে পারে। মেজর আঙ্কেল বেরিয়ে আমাদের ঘরে এসে বসল। শোন, কয়েকটা খবর আছে। প্রথম খবর, ফরেন্সিক জানিয়েছে যে বেঙ্গালুরুর আপনাদের রিসার্চ সেন্টারের সামনের সিসিটিভি ফুটেজ বিকৃত। খুব সূক্ষ্মভাবে করা হয়েছে এই কাজ, আর এর জন্য কে বা কারা ভেতরে এক্সপ্লোসিভ রেখে এসেছিল সেটা জানা যায়নি। অরিজিনাল ফুটেজ রিকভার করতে বেশ কিছুটা সময় লাগবে। ভিতরের ক্যামেরাটা অনেক আগেই হ্যাক করে নষ্ট করা হয়েছে। আর আরেকটা খবর হলো, মিস খানের রক্তাক্ত বডি পাওয়া গেছে। ওর বডিগার্ডটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা ব্যাপার খুব খারাপ হলো জানিস, এবার এই পুরো বিষয়টার মধ্যে নিউ ইয়র্ক পুলিশ ঢুকবে, FBI ঢুকবে। আমরা খুব ভালোভাবে তদন্ত করতে পারবো না। তবে গভর্নমেন্ট এখানে জানিয়ে দিয়েছে যে আমাদের যেন কোনো রকম ডিস্টার্ব না করা হয়। বাট আই ডোন্ট নো এদের ওপর ভরসা করা যাবে কি না। না না না, এদের ভরসা হয় না, বুঝলি। আমরা গাড়ি করে 9/11 মেমোরিয়াল দেখতে বেরোলাম। আমাদের হোটেল থেকে মোটামুটি 7 কিলোমিটার দূরে। আচ্ছা আঙ্কেল, তুমি সায়েন্টিস্টের ওয়াইফকে কেন সন্দেহের বাইরে রাখছো? কেন সন্দেহের বাইরে রাখছি? দেখ, ফরেন্সিকের রিপোর্ট মোটামুটি সব চলে এসেছে।
আর এর থেকে এটা ক্লিয়ার যে ওই দিন ভদ্রমহিলার ফোন থেকে কোনো ফোন যায়নি, কিন্তু একই সাথে বিজ্ঞানীর ফোনে ফোন এসেছিল। খুব সম্ভবত কোনো মিডল ডিভাইস ব্যবহার করা হয়েছে, কোনো সফটওয়্যার থেকে তার নাম্বার ব্যবহার করে ফোন করা হয়েছে। কাজেই কিন্তু গলার স্বর ফেক, ওটাও নকল। আর তাছাড়া ঘড়ি ধরে ফোনের টাইমিংয়ের সাথে মিলিয়ে বিজ্ঞানীর বাড়ির দরজায় লাগানো সিসিটিভি থেকে দেখা গেছে যে ওই সময় মহিলা নিজের ছেলেকে রেডি করে খুব সম্ভবত কোনো টিউশন ক্লাসে পাঠাচ্ছিলেন। সো বুঝলাম। বিজ্ঞানীকে সতর্ক থাকতে বলেছি, কিছু লোককে ওর উপর নজর রাখার জন্য রেখেও এসেছি। আসলে আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে ভদ্রলোককে বাঁচানোর পেছনে ক্রিমিনালদের অন্য কোনো মতলবও থাকতে পারে, বুঝতে পারলি? মেমোরিয়ালটা দেখে মনটা খারাপ হয়ে গেল। 2000-এরও বেশি মানুষ মারা গেছিল ঘটনায়। কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওখানে একটা মিউজিয়ামও করা হয়েছে। বিভিন্ন মানুষের বিভিন্ন স্মৃতিচিহ্ন আছে ওখানে। আচ্ছা, আপনি কি কোনো আঁচ পেয়েছিলেন এরকম কিছু একটা হবে? বিজ্ঞানী যে হোটেলটায় উঠেছেন সেখানে তার রুমে আমরা বসেছি। বিন্দু মাত্র না। আচ্ছা, ঘটনার দিন ঠিক কি কি ঘটেছিল আমাকে একটু খুলে বলুন তো, প্লিজ, ডোন্ট মাইন্ড। বলে আঙ্কেল সিগার ধরাতে যাচ্ছিল। প্রবুদ্ধদা লেখাটা দেখিয়ে দিল। আঙ্কেল সিগারটা তার দামি বাক্সটায় ঢুকিয়ে নিল। আমার মা বেশ কিছুদিন ধরে এই শরীরটা ভালো যাচ্ছে না। বয়স হয়েছে 80+, ঠান্ডা লাগার সমস্যা রয়েছে একটা। 12 মাস মাকে নিয়ে বেশ চিন্তায় থাকতে হয়। এখানে আসার আগে তো বেশ বাড়াবাড়ি হয়েছিল। ঘটনার আগের দিন মায়ের শরীরটা বেশ খারাপ হয়, ডাক্তার দেখে যান, ওষুধ খেয়ে তারপর ঠিক হয়। এই যে আমি এখানে আছি, আমার সব সময় মাকে নিয়ে একটা চিন্তা রয়েছে। আমার ওয়াইফের মতো মেয়ে হয় না। ও যেখানে যেভাবে মাকে আগলে রেখেছে, আমার 8 বছরের একটা ছেলেও আছে, ওকে সামলানো। যাই হোক, ওই দিন বেশ চিন্তা নিয়ে সেন্টারে গেছিলাম। সেদিন জরুরি একটা কনফারেন্স ছিল। ভিডিও কলে বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানী যোগ দেন। কনফারেন্স থেকে বেরিয়েই ফোনটা পাই। তড়িঘড়ি গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে আসি। তারপর সবটা তো আপনারা জানেন। আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন, আর আমরা না ডাকলে খুব একটা বেরোবেন না। আমার ধারণা ওরা কিন্তু আপনাকে বাঁচিয়েছে খুব একটা ভালো উদ্দেশ্যে নয়। এর পিছনে কোনো একটা কারণ আছে। যাই হোক, আমরা উঠি। আপনাকে কাল সকালে আমাদের সাথে একবার বেরোতে হতে পারে। খুব সাবধানে থাকবেন সায়েন্টিস্ট। ওকে? আমার একটা কথা বারবার মনে হতো, এবং এখানে এসে ধারণাও হলো এখানকার আলো আর আমাদের দেশের আলোর মধ্যে একটা তফাৎ আছে। এর বৈজ্ঞানিক কারণ আমার জানা নেই। এই বিষয়টা আমাদের ক্যামেরায় বেশি ধরা পড়ে। আমাদের দেশের ছবি আর এখানকার ছবি একই ক্যামেরায় একই ব্যক্তির বেশ অন্যরকম আসে। ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিল। আমি আর প্রবুদ্ধদা হোটেলে সরাসরি না ঢুকে বেরিয়ে কিছু ছবি তুললাম। আমার কিছু ছবি প্রবুদ্ধদা তুলে দিল, তার কিছু ছবি আমি। এমনিতে প্রবুদ্ধদা যাকে বলে ক্যামেরা শাই। यार मेरा ये तेरे होटल में सब ठीक ठाक है, मगर ये नॉर्थ इंडियन खाना खा खा के ना पक चुका हूं यार, जरा कुछ कर। हाँ, হোটেলে এসে দেখি মেহরার কাঁধে হাত রেখে এতগুলো কথা বলে দিল আঙ্কেল। মেহরা লোকটাকে দেখেই মনে হয় বেশ গণ্যমান্য লোক। লোকটাকে সারাদিন কালো কোটের বাইরে কিছুই পড়তে দেখলাম না। তার উপরে নিউ ইয়র্কের মতন জায়গায় একটা হোটেল, একগাদা রেস্টুরেন্ট চালাচ্ছেন। এসব আঙ্কেলই পারে। क्या खाना चाहेंगे आप? अमेरिकन, चाइनीज? बंगाली खाना खिला सकता है? हाँ, एकदम पूरा बंगाली खाना। आई विल ट्राई, मगर लंच में कुछ स्पेशल तो होगा। লাঞ্চে গিয়ে দেখি এলাহি ব্যাপার। আমাদের জন্য টেবিলে সাজানো ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে পাবদা, টমেটোর চাটনি। উফ, पूरे बास, अरे ये की कांडो, ये क्या किया? अरे तू बिये बड़ी भोज है। अच्छा लगा?
আরে বাস, জবরদস্ত ইয়ার, জবরদস্ত। থ্যাংক ইউ। আমাদের অনেক বলা সত্ত্বেও আমাদের সাথে লাঞ্চে মেহরা বসলেন না, কিন্তু আমাদের আহ্বানে আমাদের সাথে বসলেন মিস মেহরা, মানে প্রিয়া। I've never tried Bengali cuisine. बाबा कहते हैं कि बंगाल का खाना holds one of the best spots in the world. मेहरा जी बिल्कुल सही कहते हैं। मेहरा जी, ये सब इंग्रेडिएंट्स आपको कहाँ से मिला? सुपरमार्केट में साहब सब मिल जाता है। প্রিয়া দেখলাম বেশ আয়েশ করেই খেলো। ইস, এত ভালো আয়োজন, বিজ্ঞানীকে একবার ডেকে নিলে হতো। বেচারা হোটেলে কি খেয়ে যাচ্ছে কে জানে। দাঁড়া একটা কল করি। আঙ্কেল বিজ্ঞানীকে ফোন করলো, কিন্তু বিজ্ঞানী রিসিভ করলো না। ভাবলাম ব্যস্ত, হয়তো শাওয়ারে আছেন, কোনো কারণে ফোন ধরতে পারছেন না। খেয়ে উঠে ঘন্টাখানেক পর আবার ফোন করা হলো, তিনি তবুও ফোন ধরলেন না। ব্যাপারটা খুব সুবিধের ঠেকছে না রে আয়ুষ, চল তো একবার ঘুরে আসি। বিকেল গড়িয়ে এসেছে নিউ ইয়র্ক শহরে, তবুও বেশ ঝলমলে রোদ্দুর। বিল্ডিংগুলোর দীর্ঘ ছায়ায় রাস্তাগুলো ঢেকে গেছে। বিজ্ঞানীর হোটেল যেখানে, এই জায়গাটা বেশ নিরিবিলি। হোটেলে গিয়ে আঙ্কেল জিজ্ঞেস করাতে ওরা বলল বিজ্ঞানী বাইরে যায়নি, অন্তত কেউ যেতে দেখেনি। আঙ্কেল একটা লোককে বাইরে ফিট করে এসেছিল নজর রাখার জন্য, সেই লোকটাও একই কথা বলল। আমরা লিফটে করে বিজ্ঞানীর রুমের ফ্লোরে এসে তার রুমের সামনে এসে দেখি দরজা খোলা। ডক্টর চ্যাটার্জি, হ্যালো ডক্টর চ্যাটার্জি। সাড়া না পেয়ে ভেতরে ঢুকে দেখলাম তার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে, কিন্তু ভেতরে কেউ নেই। হঠাৎ রুমের কর্ডলেসটা বেজে উঠল। আঙ্কেল ধরল, দেখলাম তার মুখ গম্ভীর হয়ে গেল, কিন্তু একটা কথাও বলল না। মেজর আঙ্কেল ফোনটা রেখে দিল। এই ভয়টাই পেয়েছিলাম। ভুল আমারই ভুল। আমি আসলে এই দলটার এত কাছে এসে গেছি, আমার মনে হয়েছিল যে বেঙ্গালুরুতে বিজ্ঞানী সুরক্ষিত নেই, বাট এদের এত ক্ষমতা, এরা এখানেও। অবশ্য যারা বিশ্বের এত বড় বড় দেশে। আচ্ছা আঙ্কেল, একটা প্রশ্ন আমার মনের মধ্যে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে। এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই একই রিসার্চ ওয়ার্ক চুরি হলো, কিন্তু আমাদের দেশে ক্যাজুয়ালিটিস সবচেয়ে বেশি কেন? আই ডোন্ট নো প্রভুত্ব, আসলে অনেক কিছুই এখনো অধরা, বাট এই অপরাধীদের খুব কাছে আমরা আছি, বা বলা ভালো ওরাই আমাদের খুব কাছে আছে। হোটেল থেকে বেরিয়ে হোটেলের সামনের রাস্তায় দাঁড়িয়েছিলাম। হ্যালো, ইয়েস, ওয়েল, I'm afraid Dr. Chatterjee is kidnapped, but I need 1 or 2 days. Yes, 1 or 2 days. I can assure they won't harm scientists. Please give me the time. If something occurs, I will be responsible. Okay? Yes. Okay. Thank you. আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন যে ওরা বিজ্ঞানীর কোনো ক্ষতি করবে না? যদি ক্ষতি করার হতো তাহলে তখনই করতে পারত, বাট নাও দ্য কোশ্চেন ইজ, বিজ্ঞানীকে নিয়ে ওদের অন্য কোনো প্ল্যান আছে না অন্য কিছু? বিল্ডিংগুলো ছাদের উপর দিয়ে কিছু মেঘ খামখেয়ালিভাবে এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে। আমরা 3 জন রাস্তা দিয়ে হাঁটছি, কোথায় যাচ্ছি জানি না, বোধহয় হোটেলের দিকেই হাঁটছি। আঙ্কেল যেদিকে হাঁটছে আমরা তার পেছন পেছন চলেছি। এতগুলো ঘটনা ঘটল, কিন্তু এতটা উত্তেজনা, এতটা উৎকণ্ঠা এর আগে বোধ করিনি। গান পয়েন্টে দাঁড়িয়ে প্রাণের ভয় হচ্ছিল। মায়ের কথা মনে পড়ছিল, বাবার গলার স্বর মনে পড়ছিল, কিন্তু এখনকার অনুভূতিটা অন্যরকম। অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আঙ্কেলও দেখলাম মাথা নিচু করে গম্ভীরভাবে কিছু একটা চিন্তা করছে, খুব ধীর পায়ে হাঁটছে। ঘটনাগুলো ধীরে ধীরে একটা দিকে যাচ্ছে।
আঙ্কেল বিষয়টা যেন ধরতে পেরেও নাগাল পাচ্ছে না। আচ্ছা, ওরা তোমাকে ফোনে কি বললো? ওই বলল যে বিজ্ঞানী ওদের হেফাজতে। বিজ্ঞানীকে জ্যান্ত অবস্থায় পেতে চাইলে আমরা যেন 2 দিনের মধ্যে ভারতে ফিরে যাই, আর সরকারকে বলি যেন কোনো রকম ইন্টারফেয়ার না করতে। কোন ভাষায় কথা বললো? হিন্দি। একটা কালো রঙের গাড়িতে বসিয়ে বিজ্ঞানীকে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িতে বসে রয়েছে আরো 4টে লোক। তারা নিজেদের মধ্যে হাসাহাসি করছে, কথা বলছে। বিজ্ঞানী গম্ভীর হয়ে বসে আছেন গাড়ির পেছনে মাঝখানের সিটে। তিনি যেন তার পরিণতি মেনে নিয়েছেন। গাড়ি প্রচণ্ড দ্রুত গতিতে ছুটে চলেছে হাইওয়ের দিকে। গাড়ির সামনে ড্রাইভারের পাশের সিটে যে লোকটা বসে আছে তাকে আমরা চিনি। সেই সাইবেরিয়ার স্নাইপার, চোখে কালো চশমা, গালে ব্রাউন রঙের ছাঁটা দাড়ি। পুরো গাড়িতে বিজ্ঞানী ছাড়া একমাত্র গম্ভীর এই লোকটি। কোনো ইমোশন নেই, কোনো এক্সপ্রেশন নেই। গাড়িটা চলছে প্রায় কয়েক ঘন্টা ধরে। আচ্ছা, ইন্টারনেট ঘেটে দেখতো ওই ক্লাউনটার ব্যাপারে রিসেন্ট কোনো আপডেট পাস কিনা। জাস্ট সি। লোকটা ফ্রান্স থেকে কোথায় গেছে সেটা ঠিক জানা যাচ্ছে না। মিডিয়া টিম জানিয়েছে কিছুদিন কোনো প্রোগ্রাম করবে না। লোকটা কোথায় থাকে কেউ জানে না। শো করে বেরিয়ে এসে নিরুদ্দেশ হয়ে যায়। এই মিডিয়ার যুগে এইরকমভাবে নিজেকে গোপন রাখে কিভাবে? এখন তো ক্যামেরা নিয়ে কি যেন বলিস, পাপারাজ্জি? হ্যাঁ, ওই লোকগুলো চারিদিকে দাঁড়িয়ে থাকে। এতটা গোপনীয়তার কারণ কি? সবটাই কি পাবলিসিটির জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? দেখ, আমার মন বলছে এই লোকটাকে খুঁজতে পারলে অনেক প্রশ্নের উত্তর পাবো, আর বিজ্ঞানীকেও পেয়ে যাব। দাঁড়া, একটা ফাঁদ পাতবো। প্রভুদ, তোমাকে একটা ছোট্ট উপকার করতে হবে। আমরা হোটেলে ফিরলাম। এদিক ওদিক ঘুরে ধীরে সুস্থে কিভাবে ফিরলাম জানি না। ফিরতে ফিরতে আলো এতটাই কমে এলো যে স্ট্রিট লাইটগুলো নিজেদের অস্তিত্ব জানান দিতে শুরু করলো। হোটেলের সামনে সবুজ কার্পেটটায় ধুলো এসে জমেছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই কোনো গেস্ট এসে ঢুকেছে। কাচের গেট ঠেলে আমরা ভেতরে ঢুকে গেলাম। আঙ্কেল সেই একরকমভাবে মাথা নিচু করে চিন্তা করতে করতে লিফটের দিকে গেল। যাওয়ার পথে মেহরা আমাদের ইশারা করে জিজ্ঞেস করলো আঙ্কেলের কি হয়েছে। আমি ইশারায় জানিয়ে দিলাম সব ঠিক আছে। হ্যালো, ক্যান আই টক উইথ টিম উইলসন? ওকে। No, we have a big offer for him. $1 million. Yes, if he agrees, we will send the location and details. No, 2 million? এই যা কেটে দিল। কি বললো? 1 বিলিয়ন দিলেও শো করবে না। খুব চালাক লোকটা, ভেরি ভেরি ক্লেভার। কিছু একটা মতলব তো আছেই, যে মতলবে লোকটা গা ঢাকা দিয়েছে। লোকটা যে শুধু একজন জাদুকর নয় এ ব্যাপারে আমি নিশ্চিত। থ্যাংক ইউ প্রবুদ্ধ। এখন কি করুন অঙ্কেল? ভাবতে দে, একটু ভাবতে দে। এখন আমি সরকারকে সবটা জানিয়ে তাদের সাহায্যে এদের ঘাঁটি বের করতে পারি, বাট এতে সরকারের আমাকে এখানে পাঠানোর উদ্দেশ্য সফল হবে না। অ্যান্ড সেকেন্ডলি, ওরা বিজ্ঞানীর বড়সড় ক্ষতি করতে পারে। ভেতরের কেউ যে আছে সেটা তো এক প্রকার কনফার্মই। সব ঠিক আছে, কিন্তু কিছু একটা হিসেব যেন মিলছে না রে। কি একটা যেন না, একটু তলিয়ে ভাবতে হবে। এই প্লিজ, তোরা একটু বাইরে যা তো। হ্যাঁ, আমাকে একটু একা থাকতে দে। যা বাইরে। আঙ্কেল আমাদের বাইরে যেতে বলল, নিজের ঘর লক করে দিল। একটা বাঙালি জাদুকর ক্লাউন আমাদের এভাবে ঘোল খাওয়াচ্ছে। লোকটা এই সূত্রগুলো নিয়ে কি করবে বলো তো? আচ্ছা, ওরা তো ফর্মুলাটা পেয়ে গেছে, তাহলে এখন এই কিডন্যাপের কারণ কি?
আর আমরা ওদের ধাওয়া করতে করতে কেন এলাম? ডেটা তো এখন যার কাছে যাওয়ার অথবা যাদের কাছে যাওয়ার চলে গেছে। ওরা হয়তো সায়েন্টিস্টকে অপহরণ করেছে এই জন্যই, ওই ডেটাগুলো কাজে লাগানোর জন্য। আচ্ছা, ওই বাঙালি বিজ্ঞানী কেন, আর যেখান যেখান থেকে এই ডেটাগুলো চুরি হয়েছে ওখানের কেউ নয় কেন? হয়েছে, ওখান থেকেও কিডন্যাপ হয়েছে। সত্যি? তুই ওপর থেকে খবরগুলো পড়িস। সাইবেরিয়াতেও একজন বিজ্ঞানী নিরুদ্দেশ, 5 বছর হয়ে গেল, কোনো হদিশ পাওয়া যায়নি। চীনেও। কথা শেষ হতে না হতেই আঙ্কেল দেখলাম নিজের ঘরের দরজা খুলে হন্তদন্ত হয়ে আমাদের ঘরে এলো। আমাদের ঘরের দরজা খোলাই ছিল। এই শোন এক্ষুনি চল, একটু বেরোতে হবে, একটা কাজ আছে, আজকে না সারলে আর সময় হবে না। আয় আয় আয়। আমরা একটা ট্যাক্সি ক্যাব করে একটা শপিং মলের কাছে এসে পৌঁছলাম। গাড়ি থেকে নেবে গাড়ির ভাড়া মিটিয়ে আঙ্কেল সোজা মলের গ্যারাজের দিকে হাঁটতে শুরু করলো। গ্যারেজে গিয়ে একেবারে থমকে দাঁড়িয়ে কি একটা ভাবলো। এইদিকে। আমাদের ডান দিকে হাত দেখিয়ে ইশারা করলো মেজর আঙ্কেল। বড় বড় সব গাড়ি, বিশাল বড় গ্যারেজ। গাড়িগুলোর পাশ কাটিয়ে আমরা 2 মিনিট হাঁটার পর একটা সিঁড়ির সামনে এসে পৌঁছলাম। সিঁড়িটা নিচে বেসমেন্টের দিকে চলে গেছে। এখনো এখানে থাকে কিনা জানি না, ব্যবসাটাও করে কিনা জানি না। চল চল গিয়ে দেখি, আয়। সিঁড়ি দিয়ে নেবে আমরা যেন এক অন্য জগতে চলে এলাম। বিশাল বড় একটা চত্বর, তার মধ্যে বিভিন্ন রকম অফিস। একটা শপিং মলের তলায় এত বড় একটা কমপ্লেক্সের মতন জায়গা। পুরো জায়গাটা আলোকিত করে রেখেছে জোরালো সাদা আলো। প্রচুর মানুষের ভিড়, কেউ কেউ আমাদের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছে। ওই তো একটা অফিসে এসে পৌঁছলাম। তার সামনে কালো দরজায় একটা চৌকো ডিভাইস লাগানো, তাতে লাল রঙের গোল বাটন। আঙ্কেল বাটনটা প্রেস করতেই ডিভাইসের স্ক্রিনে একটা লেখা এলো, ডোন্ট মুভ ইয়োর ফেস। এবার ডিভাইসের স্ক্রিনে আমরা নিজেদের দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর ডিভাইসটা থেকে একটা আওয়াজ এলো, একটা লোকের গলা। Major, is that you? Yes, Roger, it's Major. এবার দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে আমাদের তো চক্ষু চড়ক গাছ। বিশাল এক চত্বর, চারিদিকে কালো রং পর্দা দিয়ে ঘেরা, যেন কোনো মাল্টিপ্লেক্স মুভি থিয়েটারে ঢুকে পড়েছি। হাউ আর ইউ মেজর? আমাদের সামনে দাঁড়িয়ে প্রায় 6.5 ফুট উচ্চতার একটা লোক, কৃষ্ণকায়। মুখ দেখে বয়স অনুমান করা বেশ কঠিন। I'm fine. How are you, Roger? 10 years, huh? Isn't it? Oh, 10 years, long 10 years. And you are as you were, huh? Who's this little boy? He's my nephew. And he's my son-in-law. Well, Roger, we don't have much time. Show what you have, please. লোকটা পর্দা সরিয়ে আমাদের একটা ঘরে নিয়ে গেল। ঘরটায় বিভিন্ন প্রান্তে অজস্র বন্দুক ষাঁড় দিয়ে রাখা। Come here. একটার পর একটা বন্দুক লোকটা দেখাতে শুরু করলো আঙ্কেলকে। সবকটা সম্পর্কেই সে বলছিল। বন্দুকগুলোর নাম বড় অদ্ভুত, গ্লক, ব্যারেটা, হ্যাকলার, কচ। আঙ্কেলের যেটা পছন্দ হলো সেটার নাম ডেজার্ট ইগল। আঙ্কেল একটা স্লিং শট আর একটা ওয়াটার গানও নিল। এনে এগুলো খুব সাবধানে রাখবি। বন্দুকটা আমি রাখছি, কেউ যেন দেখতে না পায়, বুঝতে পারলি? দেখতে পেলে 1000 একটা ঝামেলা আছে। আমাদের বেশ ভালোই লাগছিল জিনিসগুলো নিয়ে। জিনিস দুটো পকেটে পুড়ে নিয়ে আমরা বেরিয়ে এলাম। ভিন জগৎ থেকে চেনা জগতে এসে পৌঁছলাম। আরেকটা জায়গায় যেতে হবে, আয়। আঙ্কেল আমাদের নিয়ে গাড়িতে উঠল, আর এবার আমাদের সঙ্গী হলো রজার। মনের মধ্যে একটা রোমাঞ্চ অনুভব করছি। কি হচ্ছে, কোথায় যাচ্ছি জানি না, তবে মনে হচ্ছে আঙ্কেল কিছু একটা পেয়েছে, কোনো একটা অঙ্ক হয়তো মেলাতে পেরেছে। গাড়ির মধ্যে কোনো শব্দ নেই, কেউ কোনো কথা বলছে না। সন্ধে নেমে এসেছে নিউ ইয়র্ক শহরে। রাতের আলোয় আরও মায়াবী লাগে এই বিশাল শহরটাকে। আকাশ ছোঁয়া বিল্ডিংগুলো রাতের আলোয় আরও বেশি বড় মনে হয়। আমাদের গাড়ি এসে থামলো একটা বিল্ডিংয়ের সামনে। রজার আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে গেল ভেতরে। একটা অফিস রুমে এসে পৌঁছালাম। সেখানে গোটা ঘরে একটা লোক অনেকগুলো কম্পিউটার নিয়ে কিছু একটা করছে, কানে ওভারহেড পরে। আমাদের আগমন লোকটা বুঝতে পারেনি।
রজার তার কাঁধে হাত দিয়ে কথা বলল এবং নির্দেশ দিল কয়েকটা জায়গার সিসিটিভি ফুটেজ ট্র্যাক করার। জানি হয়তো বিশেষ লাভ হবে না। লাভ হলো। 15টা ফুটেজ চেক করার পর 16 নম্বর ফুটেজে গিয়ে দেখা গেল একটা গাড়ি। আগের 15টা ফুটেজে কয়েক মিনিটের ব্যবধানে গাড়িটা দেখা যায়নি। পুরো প্রক্রিয়ায় আমাদের 3-4 ঘন্টা সময় লাগলো। এর মানে হলো আগের ফুটেজগুলো অরিজিনাল নয়। এই 16 নম্বর ক্যামেরাটা এমন জায়গায় আছে যেটা কোনোভাবে এরা অ্যাক্সেস করতে পারেনি বা ভুলে গেছে। লোকটা দেখলাম অনায়াসে এই গাড়িটার ডিটেলস ট্র্যাক করে লাস্ট লোকেশন ট্র্যাক করলো। যে জায়গাটা দেখা যাচ্ছে তা নিউ ইয়র্ক থেকে প্রায় ঘন্টা 3 দূরত্বে। থ্যাংক ইউ রজার, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। রাতে বিছানায় শুয়ে কিছুতেই ঘুম আসছে না। প্রবুদ্ধদা দেখি নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এই একটা ট্যুরে এসে লোকটা সম্বন্ধে অনেক কিছু জানলাম। আঙ্কেলকে তো চিনি, কিন্তু গড়পাড়ের একটা অনামী বেসরকারি কলেজের পদার্থবিজ্ঞানীর অধ্যাপকের যে এত সাহস, সেটা কেউ তাকে দেখলে অনুমান করতে পারবে না। গান পয়েন্টের সামনে দাঁড়িয়েও জ্ঞান হারায়নি। কাল কাদের সাথে লড়াই, কত শক্তিশালী তারা, আমরা তাদের সামনে গিয়ে কি করব তার কিছুই জানি না। আঙ্কেল কেন যে যাচ্ছে, কিভাবে সীমিত শক্তি নিয়ে ওদের সাথে পারবে জানি না। হোটেলে ঢুকে মেহরার সাথে বেশ কিছুক্ষণ সলা পরামর্শ করে আঙ্কেল। আজ গোটা দিন প্রিয়াকে দেখতে পাইনি। মেয়েটা ভারী মিষ্টি, জানি না ওর সাথে আর দেখা হবে কিনা। মা বাবার জন্য বড্ড মন কেমন করছে। আজ ভিডিও কলে কিছুতেই নেটওয়ার্ক পাওয়া গেল না। শোনো, দেখো তোমরা চাইলে আমার সাথে নাও যেতে পারো, কিন্তু বাট তোমরা যে খুব সাহসী, আই নো ইট ভেরি ওয়েল, আমি জানি। অ্যান্ড ইটস ট্রু যে তোমরা গেলে আমি অতিরিক্ত বল পাবো, বাট অনেক বিপদ হতে পারে কিন্তু। মানে প্রাণের বিপদও হতে পারে। আমরা আপনাকে কিছুতেই একা ছাড়বো না, যা হবে দেখা যাবে। আমরা বাঙালি, অ্যাডভেঞ্চার আমাদের রক্তে। বেরোনোর সময় প্রিয়ার সাথে দেখা হলো। ঘুম চোখে আমাদের সামনে এসে দাঁড়ালো মেয়েটা। তেমন কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে একবার হাত নাড়ল। আমাদের গাড়ি হাইওয়ে দিয়ে ছুটছে। মনের মধ্যে আমার যে কি চলছে বলে বোঝাতে পারবো না। কোনো দৃশ্য আর চোখে পড়ছে না, শুধু একটা ভয়। একটা ভয় কুণ্ডলী হয়ে বুকে ধাক্কা মেরে গলার কাছে এসে জমা হচ্ছে। প্রবুদ্ধদার মুখ দেখেও মনে হচ্ছে বেশ ভয় আছে সে। মনে মনে হয়তো এখানে আসার অনুশোচনা হচ্ছে তার। একমাত্র আঙ্কেলকে দেখলাম একেবারে স্বাভাবিক, শান্ত ভঙ্গিতে ড্রাইভারের পাশের সিটে বসে রয়েছে। এই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই ওর কাছে অতটা ভয় না। ব্যাটেল ফিল্ডে মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছে মেজর আঙ্কেল। নাও এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার। যে অঙ্কটা মিলছিল না সেটা এখন কমপ্লিটলি মেলাতে পারছি। চোখের সামনে সবটা ছিল, আর আমি বোকার মতো খুঁজছিলাম দূরে। আঙ্কেল আর কিছু বলল না। জানি এখন জিজ্ঞেস করলে কিছু বলবেও না। গল্পের ডিটেকটিভদের মতন ওই স্বভাবটা আঙ্কেলেরও আছে। রাস্তা যেন শেষই হচ্ছে না। মাঝে মাঝে হৃদস্পন্দন এতটা বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে সেটা যে কোনো মুহূর্তে বাইরে বেরিয়ে আসবে। স্টপ হিয়ার, গাড়ি থামাও। আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি সেটাকে ঠিক শহর বলা চলে না। একটা বড় মাঠ, দূরে পরিত্যক্ত একটা বিল্ডিং দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো সময় ওটা একটা স্কুল বিল্ডিং ছিল। পা টিপে টিপে আমরা এসে পৌঁছলাম বিল্ডিংটার সামনে। একটা কথা বলতে ভুলে গেছি, যাওয়ার সময় আমরা অস্ত্রগুলো নিয়ে বেরিয়েছিলাম। আঙ্কেল নিজের কাছে রেখেছে তার ডেজার্ট ইগল পিস্তল, আমি রেখেছি স্লিংশট। অনেকটা গুলতির মতন এই জিনিসটা। আর প্রবুদ্ধতার কাছে আছে ওয়াটার গান। বিল্ডিংয়ের ভেতরে ঢুকে আমরা কাউকে দেখতে পেলাম না, কারোর গলাও পাওয়া যাচ্ছে না। এটা একটা স্কুল ছিল, এখানে একটা টেরার অ্যাটাক হওয়ার পর থেকে এটা এভাবেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। চলে। বিল্ডিংয়ের ভেতরে কিছুটা হাঁটার পর একটা গোল গর্ত মাটিতে চোখে পড়ল। লিসেন টু মি কেয়ারফুলি। আগে আমি যাচ্ছি, তারপর তোরা আসবি। ওকে, লেটস গো।
আঙ্কেল গর্ত দিয়ে নিচে নেমে গেল। তারপর একে একে প্রবুদ্ধদা আর আমি নামলাম। একটা বড় টানেলের মতন জায়গা। টানেলের গা বেয়ে টিপ টিপ করে জল পড়ছে। প্রচণ্ড অন্ধকার ভেতরে, খোলা অংশটা দিয়ে যেটুকু আলো আসছে। আঙ্কেল মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে বারণ করেছে। খুব কষ্টে সন্তর্পণে হেঁটে আমরা টানেলের শেষ অংশে এসে পৌঁছলাম। আঙ্কেল দেখলাম বন্দুকটা হাতে নিয়ে নিল। আমাদেরও ইশারায় আমাদের অস্ত্রগুলো নিয়ে নিতে বলল। টানেলের মুখ থেকে দেখা যাচ্ছে একটা বিশাল চেহারা লোক কাঁধে বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে। এবার খুব দ্রুত ঘটে গেল কয়েকটা ঘটনা। আঙ্কেল পেছন থেকে পা টিপে গিয়ে হাত দুটো জোর করে এমন ভঙ্গিতে লোকটার মাথায় এমনভাবে একটা টোকা মারল, লোকটা মুখ দিয়ে আওয়াজ না করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ল। মরে গেল নাকি? না, ওর এখন মিনিমাম 1 ঘন্টা জ্ঞান আসবে না। চলে আমরা ধীর পায়ে ভেতরে প্রবেশ করলাম। একটা ঘরের সামনে এসে দেখি বিজ্ঞানী হাত পা বাঁধা অবস্থায় বসে রয়েছে। তার চোখে স্থির দৃষ্টি, মুখে ভয়ের ছাপ পরিষ্কার। হঠাৎ আমার কাঁধে ভীষণ জোরে কিছু একটা লাগলো। পেছনে তাকিয়ে দেখি দৈত্যের মতন চেহারার একটা বিশাল লোক আমার কাঁধে তার বিশাল হাতটা রেখেছে। লোকটা আমাদের 3 জনকে ধরে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। আমি জানতাম আপনি আমাকে বাঁচাতে আসবেন মেজর। এরা আমাকে প্রাণে মেরে ফেলবে মেজর। আমাকে ওদের প্রজেক্টে কাজ করার জন্য জোর করছে। আমি বলেছি মরে গেলেও কিছুতেই কাজ করব না। এরা এমন একটা ডিভাইস বানাতে চলেছে যেটা পুরো পৃথিবীকে উড়িয়ে দিতে পারে। বাঁচান আমাকে, বাঁচান। একজন কৃষ্ণকায় লোক আমাদের সামনে এসে দাঁড়ালো। আমাদের হাত থেকে সমস্ত অস্ত্র ছিনিয়ে নিল। আমার মায়ের কোনো খবর জানেন মেজর? আমার শুধু একটাই চিন্তা, আমার মা। আমি জানি আমার ওয়াইফ সবটা সামলে নিয়েছে। আপনার আসল পরিচয়টা জানতে পারলে আপনার মা তো আরো অসুস্থ হয়ে পড়বেন বিজ্ঞানী। মানে? এনাফ ইজ এনাফ মিস্টার শেখর চ্যাটার্জি। আর অভিনয় করতে হবে না। আপনাকে বিজ্ঞানী বলতেও লজ্জা লাগে। সরি ভুল বললাম। আসলে আপনাকে বাঙালি বা ভারতীয় ভাবতেই লজ্জা লাগে আমার, জানেন তো। কি বলছেন কি আপনি? এখন আপনার রসিকতা করার সময় মনে হচ্ছে? এরা মেরে ফেলবে আমাকে। আঙ্কেলের কথায় আমরাও বেশ অবাক হয়ে গেছি। কি বলছে আঙ্কেল? বিজ্ঞানী আসলে এটা কি করে সম্ভব? অনেকগুলো বুঝলেন, অনেকগুলো কাঁচা কাজ করে ফেলেছেন আপনি। এক এক করে বলছি শুনুন, যদি ভুল হয় শুধরে দেবেন। আর হ্যাঁ, এই দৈত্যগুলোকে আমাদের গায়ে হাত দিতে বারণ করুন। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। বিস্ফোরণের হাত থেকে নিজেকে বাঁচিয়ে প্রাথমিক সন্দেহ নিজের দিকেই টেনে নিলেন আপনি। আর এতে যেটা হলো, পুলিশের সন্দেহ যখন আপনার ওপর হলো, তখন তারা ভাবলো যে এত বড় কিছু ঘটে গেছে, এর পেছনে যে চক্র কাজ করছে তার মূল চক্রী এরকম একটা দুর্বল অজুহাত দেওয়ার মতো কাঁচা কাজ করবে না। একটা ডিভাইস থেকে নিজের স্ত্রীর নম্বর দিয়ে কল করলেন আপনি। মিথ্যে গল্প ফাঁদলেন বিস্ফোরণের সময়ে চলে যাওয়ার জন্য। কি অসাধারণ একটা ব্যাপার না? এইসব ঘটনাগুলো শুনে প্রথম থেকেই আপনার উপর সন্দেহ হওয়া উচিত ছিল। পুলিশেরও হয়েছিল তাই, কিন্তু বিষয়টা এত সহজ পুলিশ সেটা মানতে চায়নি। আমিও চাইনি। আপনি টেকনোলজিতে এত ভয়ানক পারদর্শী সেটা আমি অনেক পরে বুঝেছি। কিন্তু আপনাকে ফাঁসালো এই টেকনোলজি। যখন জানতে পারলাম যে রিসার্চ সেন্টারের সামনের ক্যামেরার সিসি ফুটেজ বিকৃত, অর্থাৎ ট্যাম্পার করা হয়েছে, তখনই একটা কিছু ঠিক নেই বলে মনে হতে লাগলো। ওই ট্যাম্পার্ড ফুটেজে আপনার গাড়ি নিয়ে বেরোনোর ফুটেজটা তো অবিকৃত থেকে গেছে মিস্টার চ্যাটার্জি। ঘটনার মোড় অন্যদিকে ঘোরানোর জন্য আপনি ডেটা হ্যাক করে বা কোনো রকম পদ্ধতিতে আমেরিকার এক কুখ্যাত ড্রাগ ডিলারের ছবি ঢুকিয়ে দিলেন প্রত্যেকটা ঘটনাস্থলের কাছের রেল স্টেশনের ছবিতে। ওয়াও, কি অসাধারণ বুদ্ধি, কি অসাধারণ ক্রিমিনাল মাইন্ড আপনার। বাট এর সাথে আরেকটা ছোট্ট ভুল করে বসলেন, বা বড় সড়ো ভুল। আপনাদের বাড়ির পাশের গ্রসারির দোকানের ফুটেজটা হ্যাক করতে আপনি ভুলে গেলেন। হ্যাঁ,
ঘটনার আগের দিন মাঝরাতে আপনার বাড়ির সামনের ফুটেজ বলছে আপনি বেরোননি, কিন্তু ওই ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনার গাড়িতে আপনি চোরের মতো মুখ ডেকে বেরিয়ে গেলেন। 15টা ফুটেজ ট্যাম্পার করে 16 নম্বরটা ইচ্ছে করে ট্যাম্পার না করা, সেটা আপনার বুদ্ধি, কিন্তু গ্রসারির ফুটেজ অবিকৃত রাখা সেটা আপনার বোকামি। না বোকামি না, বলবো মিস্টেক, ভুল। আসলে ক্রিমিনাল সাইকোলজি বলে অপরাধী যতই বুদ্ধিমান হোক কিছু না কিছু মিস্টেক সে করবেই। আপনার ধারণা হয়েছিল ট্যাম্পারিংয়ের রিপোর্টটা আসতে আসতে আপনি বড় কিছু একটা করে ফেলবেন, নিজেকে কিডন্যাপ করিয়ে ঘটনার মোড় অন্যদিকে নিয়ে যাবেন আপনি। কেউ এই ব্যাপারটা নোটিস করবে না, আর না হলে আপনি এই মিস্টেকগুলো ধরতেই পারেননি। কি হ্যাঁ? বাহ, আপনি তো প্রচন্ড বুদ্ধিমান লোক। ইস, সত্যিই খুব মিস্টেক করে ফেললাম, কিন্তু আমার ফাঁদে পা দিয়ে এখানে এসে আপনি যে বড় মিস্টেক করে ফেললেন। ওপর দিকে দেখুন। সামনে ওপরের দিকে গ্যালারির মতন একটা অংশে দেখি একটা লোক, ব্রাউন রঙের দাড়ি, আমাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। জানেন, ও বিশ্বের অন্যতম সেরা স্নাইপার। ওর নিশানা কোনো দিন ভুল হয় না, তাই পালানোর চেষ্টা করে লাভ নেই। ভাবছিলাম আপনার সাথে একটু লুকোচুরি খেলবো, কিন্তু আপনি মশাই ভারী বেরসিক। খেলা শুরুর আগেই ধাপ্পা দিয়ে দিলেন। আমার খুব খারাপ লাগছে, আপনি আমার জন্য এতটা করলেন, কিন্তু বাড়ি ফিরতে পারবেন না। আচ্ছা, এই বাচ্চাটার কি দোষ বলুন তো? ও বেচারা একটা ভবিষ্যৎ পড়েছিল। ইস, মরার আগে কোনো শেষ ইচ্ছে আপনার মুখ থেকে একবার শুনতে চাই, কেন আপনি এরকম করলেন? ভাই, এত ক্ষমতার লোভ? শুনুন তবে, একজন লাজুক ছেলের গল্প বলি। ছোটবেলা থেকে বুলি হয়ে আসা একটা ছেলে। বাবা মেরিন ইঞ্জিনিয়ার ছিল, চাকরি সূত্রে দেশের বিভিন্ন জায়গায় তাকে যেতে হতো, তার সাথে আমাকে আর মাকে। ছোটবেলায় মোটা ছিলাম বলে যে স্কুলে পড়েছি বুলি হতে হয়েছে। চিরকাল পড়াশোনায় ভালো ছিলাম, স্কুলে কোনোদিন সেকেন্ড হইনি। ওদের আমার উপর হিংসা হতো জানেন, আমার চেহারা নিয়ে, আমি বাঙালি বলে, আমার খাদ্যাভ্যাস নিয়ে, তাই ওরা ঠাট্টা করত। স্কুলে কোনো বন্ধু ছিল না, কখনো ওরা ধাক্কা মেরে কাদায় ফেলে দিত, কখনো বিনা কারণে মারত। টিফিন টাইমে এক কোণে একা বসে কাঁদতাম। আমার বাবা আমাকে খুব এনকারেজ করতো জানেন, একমাত্র বন্ধু ছিল আমার বাবা। একদিন দেখলাম আমরা ব্যাংকরাপ্টেড হয়ে গেছি, বাবার চাকরিটা গেছে, অফিসের সিনিয়রের রাজনীতির শিকার হয়ে। বাজারে দেনা বাড়তে শুরু করলো। একদিন বাবা কাঁদতে কাঁদতে আমায় বলল, এই দুনিয়া বড় খারাপ রে, বড় খারাপ। তোকে কিছু একটা করে এই অপমানের, এই লাঞ্ছনার বদলা নিতেই হবে। সেই দিন বাবা গলায় দড়ি দিল। আমরা খুব ভেঙে পড়েছিলাম জানেন। তখন বোধহয় 12-এর বোর্ড এক্সাম আমার, তার ঠিক আগেই ঘটনা। আমরা তখন দিল্লিতে থাকি, সারা পৃথিবীর লোক আমার চোখে তখন ভিলেন। মনে হতে থাকে প্রত্যেকটা মানুষ আমাদের ক্ষতি করার জন্য ঘুরছে। মা আমাকে নিয়ে কলকাতায় চলে আসে, মামা বাড়ি থেকে পড়াশোনা চলতে থাকে। মামা বাড়ির অবস্থাও খুব ভালো ছিল না। মা একটা অফিসে স্টেনোগ্রাফারের কাজ পায়, সেই উপার্জনেই আমাদের দিন চলতে থাকে আমার পড়াশোনা। তখন থেকেই আমার মাথায় ঢুকে গেছে আমাকে কিছু করতে হবে, গোটা পৃথিবী থেকে আমার বাবার মৃত্যুর বদলা নিতে হবে। আপনি বলছিলেন না ভারতীয় হিসাবে, বাঙালি হিসাবে লজ্জা লাগে? আমি যখন সাকসেসফুল হব তখন সেই স্কুলে আগাগোড়া বুলি হওয়া মোটা ছেলেটা আমার জন্য গর্ববোধ করবে। সেই ইন্ট্রোভার্ট ছেলেটা গর্ববোধ করবে যার কোনো বন্ধু নেই, যে মার খেয়ে উল্টে মারতে পারে না।
সে গর্ববোধ করবে যার বাবা দেউলিয়া হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে। জানেন, আমি এতগুলো লোককে সেদিন একসাথে মারতাম না, কিন্তু ওরা আমার উদ্দেশ্য আন্দাজ করতে পেরেছিল, আমাকে অপমান করে প্রজেক্টটা থেকে বার করে দিল। আমি একজন বিজ্ঞানী, কিন্তু ইঞ্জিনিয়ার না। হয়তো জানেন, আমি এমন একটা ডিভাইস বানাচ্ছি যেটা হবে পরমাণু বোমার চেয়েও ভয়ঙ্কর। জিনিসটা এত ছোট, কিন্তু কেউ অনুমান করতে পারবে না এর ক্ষমতা। এর মডেলের ডিজাইনটা আমার দরকার ছিল। সাইবেরিয়া, চীন থেকে জোগাড় করলাম দুটো ডিজাইন, আর আমাদের দেশে ছিল আর একটা অসাধারণ ডিজাইন। ওটা আমি খুব নিঃশব্দে নিয়ে যেতাম, কিন্তু ওরা যেটা করলো তার প্রতিশোধ না নিলে বাবার ওপর থেকে ভীষণভাবে উনি রাগ করতেন। ডিভাইসটা বানিয়ে প্রথম কোথায় হামলা করতাম জানেন? দিল্লিতে। অনেক গল্প শুনে ফেলেছেন, এবার চোখ বুঝুন। এই সময় ঘটল এক আশ্চর্য ঘটনা। কোথার থেকে একটা সবুজ আলো এসে গোটা ঘর ঢেকে দিল। একটা শব্দ, ভীষণ চেনা শব্দ। গোটা ঘর ধোঁয়ায় ঢেকে গেল। কে? আমাদের সামনে ধোঁয়া কেটে গেল। দেখি আমাদের সামনে দাঁড়িয়ে বিখ্যাত জাদুকর সিক্রেট। আমার সাথে মেজরের অনেক কে রে তুই? লোকটা দেখলাম নিজের কালো ক্লোক থেকে দুটো হাত বার করে দুই হাতে তুড়ি মারল, আর ঘরের মধ্যে শুরু হলো প্রচণ্ড গোলাগুলি। আমাদের অস্ত্রগুলো নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। ওর হাত থেকে অস্ত্রগুলো তুলে আমরা তিনজন একটা দেওয়ালের পেছনে লুকিয়ে পড়লাম। ভেতরে চলছে প্রচণ্ড গোলাগুলি। বিজ্ঞানীও দেখলাম লুকিয়ে পড়ল একটা দেওয়ালের পেছনে। আমাদের দেখতে পেয়ে একটা লোক বন্দুক তাক করে গুলি করতে গেল। আঙ্কেল মারল তার হাতে, বন্দুক ছিটকে পড়ল হাত থেকে। প্রবুদ্ধদার দিকে একটা লোক ছুটে আসছিল। প্রবুদ্ধদা তার মুখে ওয়াটার গান ফায়ার করল। লোকটার মুখ জলে ঢেকে গেল, আর আমিও গুলতি দিয়ে টিপ মারলাম তার মাথায়। পড়ে গেল লোকটা। ভেতরে তখনও প্রবল গোলাগুলি চলছে। আমি দেখতে পাচ্ছি তার মধ্যে অবিচল হয়ে দাঁড়িয়ে মিস্টার সিক্রেট। কারা গুলি চালাচ্ছে, কোথার থেকে গুলি চালাচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না ভেতরের গুন্ডাগুলি। গুলি খেয়ে লুটিয়ে পড়ছে একের পর এক। কতক্ষণ এই ধ্বংসলীলা চলল বলতে পারবো না। পুরো ঘর রক্তে ভেসে গেছে। প্রাণে বেঁচে শুধু 5টা প্রাণী, আমরা তিনজন, সিক্রেট আর বিজ্ঞানী। হঠাৎ দেখলাম আড়াল থেকে বেরিয়ে এসে বিজ্ঞানী কোথা থেকে একটা বন্দুক নিয়ে গুলি করলো সিক্রেটের দিকে, কিন্তু তার গায়ে লাগলো না। সে একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে আছে। সে যেন মানুষ নয়, কোনো যন্ত্র। আবার একটা গুলি, আবার লক্ষ্যভ্রষ্ট। কে রে তুই? সিক্রেট। এবার আড়াল থেকে বেরিয়ে এলো আঙ্কেল, আর তার দেখা দেখি আমরা। এই জোকারটাকে চলে যেতে বল বলছি। আমি সবাইকে গুলি করে মারবো। মেজর আঙ্কেল বন্দুক তাক করে বিজ্ঞানীর দিকে। তোমার খেলা শেষ বিজ্ঞানী, সারেন্ডার। আত্মসমর্পণ করো, নয়তো গুলি করতে বাধ্য হব। তুই আমাকে গুলি করতে পারবি না। আমাদের দিকে বন্দুক তাক করে এক পা করে পেছাতে থাকে বিজ্ঞানী। এমন সময় ঘটল একটা ভয়ানক ঘটনা। পুরো বিল্ডিং কেঁপে উঠল। মনে হলো ভয়ানক এক ভূমিকম্প পৃথিবীর কোনো এক গভীর তল থেকে উঠে এসে পুরো বিশ্বটাকে দুয়াতখানা করে দিল। আমাদের চোখের সামনে বিল্ডিংয়ের একটা অংশ উপর থেকে ভেঙে পড়ে, আর সেই অংশে চাপা পড়ে প্রাণ হারায় বিখ্যাত বাঙালি বিজ্ঞানী শেখর চ্যাটার্জি। ঘটনাটা ঘটার পর কম্পন আপনা আপনি থেমে যায়। আঙ্কেল এবার বন্দুক তাক করে সিক্রেটের দিকে। তোর স্মাগলিং র্যাকেট ধরে ফেলেছি, তোর দলকে এক্সপোজ করেছি, তবুও প্রাণে বাঁচালি কেন আমাদের? বলেছিলাম না, আপনি আমার ফেভারিট মেজর। আমার খুব বেশি মানুষকে এত ভালো লাগে না। আসলে গোটা দুনিয়ায় এত মধ্যমেধার মানুষ, বুদ্ধিমান লোকেদের আমার খুব পছন্দ।
আমার তোকে একেবারেই পছন্দ না। কে তুই? কে তুই? মুখোশটা খোল বলছি, খোল। দেখবেন আমি কে? লোকটা মুখোশটা খুলতে গেল, কিন্তু ঠিক সেই সময় আবার পরিচিত সেই শব্দ। গোটা ঘর ধোঁয়ায় ভরে গেল। আবার দেখা হবে বন্ধু, আবার দেখা হবে। আমরা স্কুল বিল্ডিং থেকে বেরিয়ে এসে দেখি মেহরা একদল লোক নিয়ে ছুটে আসছে। ओ डिस्गस्टिंग, हर बार की तरह तू फिर लेट मेहरा, फिर लेट। हम लोगों को कुछ होता तो तू रिस्पॉन्सिबल होता, पता है? गुस्सा मत होइए साहब, हम कोशिश किए थे मगर आने के वक्त गाड़ी में ऐसा प्रॉब्लम। अरे अबे हट, बातें मत बना, कुछ नहीं होगा तुझसे, समझे? कुछ नहीं। আমাদের গাড়ি স্কুলের বিল্ডিং ছাড়িয়ে চলতে শুরু করল। আঙ্কেল হোম সেক্রেটারি অফিস এবং ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোতে ফোন করে সবটা জানিয়ে দিল। কিছু লোক পরিত্যক্ত বিল্ডিংয়ের বাইরে পাহারায় বসানো হলো। দুটো প্রশ্নের উত্তর এখনো পাওয়া গেল না আঙ্কেল। আরামসে বলে ফেলো। এক, লোকটা আমাদের কেন নিয়ে এলো এখানে, কি লাভ হলো? আর দুই হলো, সিক্রেটের ভূমিকা কি এই ঘটনায়? বেশ, দেখ, লোকটা কি ভাবতে পেরেছিল যে আমরা ওখান থেকে বেঁচে ফিরবো? ভাবেনি। আর যদি বেঁচেও ফিরতাম তাহলে আমরা সরকারের কাছে বিজ্ঞানীকে বাঁচানোর জন্য হেল্প চাইতাম। আর এখানে দুটো লাভ হতো বিজ্ঞানী। গোটা প্রক্রিয়ায় একটা সময় ও পেয়ে যেত, অনায়াসে পালিয়ে যেতে পারত। আর যদি নাও পালাতে পারত, কেউ সন্দেহ করত না ওর ওপর। সবাই ভাবতো ওকে কিডন্যাপ করা হয়েছে। আর এই জন্যই তো গোটা নাটকটা সাজানো, হোটেলের পেছনের দরজা দিয়ে পালানো, কিডন্যাপের অভিনয়। আমি যে এত তাড়াতাড়ি সবটা ধরে ফেলবো এই আন্দাজটাইও করতে পারেনি। আর হ্যাঁ, সিক্রেট, ওই 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 লোকটার এই কেসের সাথে সরাসরি কোনো সংযোগ আছে কিনা আমি বলতে পারবো না, বাট এটা বলতে পারি যে এই তদন্ত করতে গিয়ে আমরা ওর দুনিয়ায় ঢুকে পড়ি। কিন্তু আফসোস কি জানিস তো, লোকটাকে ধরতে পারলাম না। হাতের নাগালে এসেও ফসকে গেল। আমাদের এই দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার শেষ হলো। কি অসম্ভব ভয়ানক সব পরিস্থিতির মধ্যে দিয়ে বেঁচে ফিরলাম। আমার যে এতটা সাহস সেটা আমি নিজেও জানতাম না। নিজেও ভাবিনি ক্যারাটের টেকনিকগুলো কোনোদিন সত্যিই কাজে লাগাতে হবে। গান পয়েন্টে দাঁড়িয়ে হিরোর কামব্যাক দেখে হলে সিটি মেরেছি। পরে বন্ধু মহলে বলেছি সিনেমা বলেই সম্ভব। এখন ওদের এসব বললে ওরা নির্ঘাত বিশ্বাস করবে না। আঙ্কেলের যে এখনও কি ক্ষমতা, কি তীক্ষ্ণতার বুদ্ধি, তার প্রমাণ বারবার পেয়েছি এই অ্যাডভেঞ্চারে। আর যার কথা না বললেই নয়, প্রবুদ্ধতা। কটা লোক ওরকমভাবে প্রাণের ঝুঁকি নিয়ে কারোর সাথে অসম লড়াইয়ে ময়দানে নামতে পারে? আমাদের আমেরিকা অভিযানের শেষ দিন হাজির হলো। 2 দিন আশেপাশে বিভিন্ন জায়গা ঘুরে নির্ভেজাল ছুটি কাটালাম। প্রিয়ার কথা মনে হচ্ছে? হ্যাঁ, আমরা যেদিন চলে এলাম তার আগের দিন ওর সাথে কথা হলো। একসাথে ঘুরলাম, লোকাল ফ্রেঞ্চ ফ্রাই আইসক্রিম খেলাম। পরদিন আমরা বেরোনোর আগেই ও চলে গেল। ওর ছুটি শেষ, আর আমাদেরও। জানি না মেয়েটার সঙ্গে আর কোনোদিনও দেখা হবে কিনা, জানি না মনে রাখবে কিনা। ইউনিভার্সিটির বন্ধুদের ভিড়ে হয়তো আমাকে ভুলেই যাবে। হ্যাঁ, অবশেষে কলকাতায় ফিরে এলাম। সরকার থেকে আঙ্কেলকে অনেক সম্বর্ধনা দিল। আঙ্কেল স্টেজে উঠে আমার আর প্রবুদ্ধতার কথা বলল। আমাদের নিজেদের জন্য সেদিন ভীষণ গর্ববোধ হচ্ছিল। তারপর আবার ব্যাক টু দ্য স্কোয়ার। কেবল এক রবিবার ফোনে হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন ঢুকেছিল, একটা বিদেশি নাম্বার। Hi, this is Priya Mehra. কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, তাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
আজকের গল্পে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আর আপনাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে আপনাদের বন্ধু মহলে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন। তাহলে আজকের জন্য এটুকুই, ফিরব আরও একটি টান টান রোমাঞ্চকর থ্রিলার গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।